আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? বিজয় 4.0 ব্যাচের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বায়োলজি ক্লাস এবং কোষ বিভাজন অধ্যায় থেকে যা যা টপিক লাগে আমরা আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। কোষ বিভাজন অধ্যায় দেখতে ছোট্ট একটা অধ্যায়, বাট ভালো রকমের প্রশ্ন হয়। প্রশ্নগুলো কী টাইপের হয় যদি বলি, প্রথমত হাসান স্যারের বই থেকে যদি প্রশ্ন হয় তাহলে হয় দাগানো লাইন থেকে হবে, আর না হয় তোমার অধ্যায়ের শেষে যে ছকগুলো আছে ছক থেকে হবে। ওকে, যদি আলিম স্যারের বই থেকে প্রশ্ন হয় তাহলে সম্ভাবনা বেশি যে আলিম স্যারের অনুশীলনী অথবা আলিম স্যারের ছক থেকে প্রশ্ন হবে। তো 2022 মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছিল যে মাইটোটিক মেটাফেজের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বা কোনটি সঠিক, এই টাইপের প্রশ্ন। এবং ওই মাইটোটিক মেটাফেজ এবং মিওটিক মেটাফেজের ছকটা ছিল আলিম স্যারের বইয়ে, তো ওই ছকটা থেকে হুবহু কপি করে দিছে। তো তোমাদের এই অধ্যায় পড়ার স্টাইলটা আমি বলে দিই। প্রথমত আমি ক্লাসে যেভাবে নোট থেকে পড়াচ্ছি এবং বই থেকে পড়াচ্ছি এইটা প্রথমে পড়বা, পড়া শেষ যদি মনে হয় যে এই অধ্যায়ে সব কিছু ডান, হাসান স্যারের বই থেকে প্রশ্ন করলে আমাকে আটকানো সম্ভব না, তখন গিয়ে তুমি আলিম স্যারের যে এক্সট্রা ইনফো ক্লাসটা আছে অলরেডি দেওয়া আছে, এক্সট্রা ইনফো গ্রুপে অলরেডি ক্লাসটা দেওয়া আছে, ওই আলিম স্যারের এক্সট্রা ইনফো ক্লাসটা করে ফেলবা। বইয়ের ভিতরে এক্সট্রা ইনফো অনেক কম, ছকের মধ্যে কিছু পেঁচানো তথ্য আছে, ওই ছকগুলো আমি পড়ায় দিছি। তাহলে বুঝতে পারছো পড়ার স্টাইলটা কী হবে। ওকে, এবং পড়ার পর অনুশীলনী এক্সামগুলো দিয়ে ফেলবা। তো সেল ডিভিশন, তাহলে সব প্রথমে বুঝতে হবে কোষ বিভাজন মানে কি। একটা কোষ থেকে বিভাজিত হয়ে যখন আরেকটা কোষ তৈরি হয় তার নামই হচ্ছে কোষ বিভাজন। এখন প্রাণী ভেদে বা উদ্ভিদ ভেদে এই জিনিসটা ডিফার করে যে কোন ধরনের কোষ বিভাজন হবে, কোষ ভেদেও এটা ডিফার করে। ওকে, কোষ বিভাজন টপিকটা প্রাথমিকভাবে শুরু করার আগে আমি একটু কিছু কথাবার্তা বলে নিই, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে শূন্য কথাগুলো। আমরা উন্নত প্রাণী অথবা উদ্ভিদ বা উন্নত জীবের কথা বলতে পারো। উন্নত জীবের ক্ষেত্রে একটু দেখি যে বিভাজনটা কী টাইপের হয়। তো প্রথমেই শুক্রাণু আর ডিম্বাণুর কথা যদি বলি, আমরা জানি এরা হচ্ছে জনন কোষ। এরা কি? এরা হচ্ছে জনন কোষ। জনন কোষ কয় ধরনের? জনন কোষ দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। এবং আমরা জানি জনন কোষ যেটা, এই জনন কোষ হ্যাপ্লয়েড, জনন কোষ হ্যাপ্লয়েড, ঠিক আছে? তাহলে এই শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, এরা যখন একসাথে মিলিত হচ্ছে নাম হচ্ছে জাইগোট। নাম হচ্ছে কি? জাইগোট। জাইগোট হচ্ছে 2n বা ডিপ্লয়েড। তো যেহেতু আমরা উন্নত জীবের কথা বলতেছি, উন্নত জীব হচ্ছে ডিপ্লয়েড। উন্নত জীবের যে মূল দেহ এটা হচ্ছে ডিপ্লয়েড। তো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হইল। এই জাইগোট থেকে যখন মূল দেহ তৈরি হবে, ওই মূল দেহের কোষগুলোর নাম হবে দেহকোষ। যেহেতু উন্নত জীব ডিপ্লয়েড, তাহলে মূল দেহটাও কি? ডিপ্লয়েড। এই যে দেখতেছ 2n থেকে 2n, মানে যখন একটা বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে তার নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। নাম কি? মাইটোসিস কোষ বিভাজন। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম বিভাজন হয়, সমীকরণিক বিভাজন, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, এই উন্নত জীবটার মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড। উন্নত জীবটার মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এই উন্নত জীবের যেই জননাঙ্গ, উন্নত জীবের জননাঙ্গটাও ডিপ্লয়েড। উন্নত জীবের মূল দেহ যেহেতু ডিপ্লয়েড, এর জননাঙ্গটাও ডিপ্লয়েড। যেহেতু জননাঙ্গ ডিপ্লয়েড, তাহলে জননাঙ্গ থেকে যেই জনন মাতৃকোষ সেগুলাও ডিপ্লয়েড। জনন মাতৃকোষ মানে জননাঙ্গের যে কোষগুলা, জনন মাতৃকোষ মানে জননাঙ্গের যে কোষগুলা। এই জনন মাতৃকোষ হইতে পারে দুই ধরনের। জনন মাতৃকোষ হইতে পারে দুই ধরনের, হইতে পারে শুক্রাণু জনন মাতৃকোষ, হইতে পারে ডিম্বাণু জনন মাতৃকোষ। বুঝছো? কিন্তু এই জনন মাতৃকোষগুলো হইতে পারে শুক্রাণু জনন মাতৃকোষ অথবা ডিম্বাণু জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ যেহেতু মূল দেহের একটা অংশ, তাই এটা হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু এই জনন মাতৃকোষ থেকে যদি শুক্রাণু আসে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, যদি ডিম্বাণু আসে সেটাও হচ্ছে হ্যাপ্লয়েড। যখন এরকম ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, 2n থেকে যখন n হয়ে যাবে,
তখন তার নাম হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তাহলে আমরা বলতে পারি উন্নত যে প্রাণীগুলো আছে বা উন্নত যে জীবগুলো আছে, উন্নত জীবের ক্ষেত্রে জাইগোটে কোন বিভাজন হয়? মাইটোসিস কোষ বিভাজন হয়। এবং জনন মাতৃকোষে কোন বিভাজন হয়? মিওসিস কোষ বিভাজন হয়। জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি হয়? জনন কোষ তৈরি হয়। জনন কোষ কয় ধরনের? 2 ধরনের। জনন কোষ কি মানে কি টাইপের? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। জনন মাতৃকোষ কি ধরনের? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। ঠিক আছে, এই হচ্ছে প্রাথমিক একটা বিষয়। প্রাথমিক একটা বিষয়, তুমি যে বেসিকটা বুঝো পড়া সহজ হবে। এটা আমরা পড়ছি উন্নত জীবের ক্ষেত্রে। কার ক্ষেত্রে পড়ছি? উন্নত জীবের ক্ষেত্রে। এখন তাহলে আমরা একটু অনুন্নত জীবের দিকে যাই। ঠিক আছে, অনুন্নত জীবের ক্ষেত্রে যাই। খেয়াল করো, অনুন্নত জীব। তো অনুন্নত জীবের ক্ষেত্রে এদের মূল দেহ হচ্ছে হ্যাপ্লয়েড বা এন। মূল দেহ হচ্ছে হ্যাপ্লয়েড বা এন, রাইট? তো এই যে মূল দেহ হ্যাপ্লয়েড, তার মানে এদের যে জাইগোটটা, প্রসেস তো সেম। এখানে শুক্রাণু থাকবে, এখানে ডিম্বাণু থাকবে, দুইটা মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে, তাই না? প্রসেস তো সেম, শুক্রাণু ডিম্বাণু তো সবার ক্ষেত্রেই সেম। এই জাইগোট থেকে যখন মূল দেহ তৈরি হবে, মূল দেহ হচ্ছে হ্যাপ্লয়েড, জাইগোটটা ডিপ্লয়েড কিন্তু মূল দেহ হ্যাপ্লয়েড। অনুন্নত মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে 2n থেকে n হওয়া মানে কি? মিওসিস। 2n থেকে n হওয়া মানে হচ্ছে মিওসিস। তাহলে বলো অনুন্নত জীবে মিওসিস কোথায় হয়? জাইগোটে। উন্নত জীবে মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। অনুন্নত জীবে মিওসিস কোথায় হয়? জাইগোটে। উন্নত জীবে মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। ওকে, গেল। তাহলে আমরা শুরুতে একটা আইডিয়া পাইছি মাইটোসিস কোথায় হয় এবং মিওসিস কোথায় হয়, সামনে আমরা আরও পাবো। তো এই যে কোষ বিভাজনের শুরুর দিকে কিছু বেসিক তথ্য আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড নিয়ে একটা কথাবার্তা। এবং এর আগে বলা আছে যে এই কোষ বিভাজনটা আবিষ্কার করছে ওয়াল্টার ফ্লেমিং, সামুদ্রিক স্যালামেন্ডার ট্রেটোরাস ম্যাকুলোসা, এটাতে সর্বপ্রথম উনি কোষ বিভাজন আবিষ্কার করছে। তো প্রশ্ন আসতে পারে কোষ বিভাজন লক্ষ্য করছেন কে? আনসার হচ্ছে ফ্লেমিং। এবং এই ফ্লেমিংয়ের নাম কিন্তু সামনেও পাবা, মাইটোসিস যে নামকরণ এটাও কিন্তু উনিই করছে। তো সবগুলো বিজ্ঞানী একসাথে করা আছে, টেনশন নাই। আমরা গিয়ে এই পার্টটুকু পড়ি। অনেকের বইয়ে দেখবে এই পার্টটা নাও থাকতে পারে, পুরাতন বই হইলে টপিকটা থাকবে না, এটা নতুন বইগুলোতে আছে। ঠিক আছে, ওকে। হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড। তো আমরা জানি মানুষের ক্ষেত্রে, সিম্পল কথা, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। মানুষের ক্ষেত্রে শুক্রাণুতে থাকে হচ্ছে 23টা ক্রোমোজোম। শুক্রাণুতে থাকে কয়টা? 23টা ক্রোমোজোম। আর ডিম্বাণুতে থাকে হচ্ছে 23টা ক্রোমোজোম। এই 23টা আর 23টা মিলে হচ্ছে মোট 46টা। 46কে আবার 2 ভাগে ভাগ করা যায়। 44টা হচ্ছে অটোজোম আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, মানে এক্স এক্স অথবা এক্স ওয়াই, ছেলে অথবা মেয়ে। আচ্ছা, এটা নিয়ে আমাদের প্যারা নাই এখন, আমাদের এই 23টা নিয়ে একটু পড়া। 23 মানে এন, একটু আগে বলছিলাম। হ্যাপ্লয়েড মানে 23টা, হ্যাপ্লয়েড মানে 23টা। তাহলে 46টা মানে কি? ডিপ্লয়েড মানে 2n। তাহলে n মানে 23, n মানে 23, তাহলে 46টা মানে 2n। আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই বুঝি। এখানে একটা বিষয় খেয়াল করো, ইউনিক ক্রোমোজোম মানে কি? মনে করো আমি তোমাকে বললাম এখানে অনেকগুলা যানবাহন আছে, একটা প্রাইভেট কার আছে, বড় প্রাইভেট কার, আরেকটা আছে ছোট প্রাইভেট কার, একটা আছে বড় ট্রাক, একটা আছে ছোট ট্রাক। হ্যাঁ, একটা বড় ট্রাক, একটা হচ্ছে ছোট ট্রাক, একটা বড় বাইক, একটা ছোট বাইক। বড় প্রাইভেট কার, ছোট প্রাইভেট কার, বড় ট্রাক, ছোট ট্রাক, বড় বাইক, ছোট বাইক। তাহলে এখানে মোট কতগুলা যানবাহন? 3 জোড়া যানবাহন বা 6টা যানবাহন। বাট এখানে ইউনিক যানবাহন কয়টা? ইউনিক মানে কি? ওই টাইপটা। ইউনিক যানবাহন কয়টা? এখানে ইউনিক প্রাইভেট কার হচ্ছে একটা, এটাও প্রাইভেট কার, এটাও প্রাইভেট কার, তাহলে ইউনিক যানবাহন একটা। ট্রাক একটা ইউনিক, বাইক একটা ইউনিক, তাহলে এখানে ইউনিক যানবাহন হচ্ছে 3টা। যদিও মোট যানবাহন 6টা, ইউনিক যানবাহন 3টা, একটা প্রাইভেট কার, একটা ট্রাক, একটা হচ্ছে বাইক। সেম ভাবে বলা যায় মানবদেহে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা,
বাট এখানে ইউনিক ক্রোমোজোম হচ্ছে 23টা, কারণ এই শুক্রাণু 23টার সাথে ডিম্বাণু 23টার মিল আছে, একটা বড় হইলে একটা ছোট, একটা খাটো হইলে একটা মোটা, বাট টাইপটা সেম। তাহলে এই 46টার মধ্যে ইউনিক কয়টা? এর অর্ধেক। দেখো এটাও প্রাইভেট কার, এটা প্রাইভেট কার, এটা বড় এটা ছোট, তাহলে এটা সম্পর্কটা কি? আর হচ্ছে প্রাইভেট কার, তাহলে এটা ইউনিক যানবাহন। একইভাবে 46টার মধ্যে 23টা হচ্ছে ইউনিক ক্রোমোজোম। ঠিক আছে, আশা করি ইউনিক ক্রোমোজোমের বিষয়টা তোমাদের বুঝাইতে পারছি। বইয়ে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে। ওকে, এখান থেকে একটু পড়ে ফেলবা, আশা করি পারবা ইউনিক ক্রোমোজোম জিনিসটাকে। তো মোটামুটি আমাদের 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মিওসিস। আমরা একটু 3 ধরনের যে কোষ বিভাজন এটা একটু একটা ছক করে ফেলবো। ঠিক আছে, 3 ধরনের কোষ বিভাজন একটা ছক করে ফেলবো। এর আগে ছকটার আগে এখানে আমি তখন যা পড়াইছি এখানে সামারি দেওয়া আছে। আমরা একটু আগে বললাম যে 2n হচ্ছে ডিপ্লয়েড, n হচ্ছে হ্যাপ্লয়েড, তাই না? তো এই n মানে কয়টা ক্রোমোজোম? n মানে হচ্ছে 23টা ক্রোমোজোম, n মানে 23টা ক্রোমোজোম। এই 23টা ক্রোমোজোম মিলে হচ্ছে একটি সেট। এই একটি সেটকে বলা হয় জিনোম, জিনের সমষ্টি। প্রোটিনের সমষ্টিকে বলা হয় প্রোটিওম, জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। তাহলে এই যে ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে কি এখানে কয়টা জিনোম? 2টা জিনোম। একটা n মানে একটা জিনোম, তাহলে 2টা n মানে 2টা জিনোম। একটা জিনোমে কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। জিনোম মানেই n, জিনোম মানেই n। ওকে, এখন দেখো বিষয়গুলো। হ্যাপ্লয়েডে n 23টা, শুক্রাণু ডিম্বাণু এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, জননকোষ। ডিপ্লয়েড মানে কি? 2n মানে 46টা, দেহকোষ। এটা জননকোষ, এটা হচ্ছে দেহকোষ। জিনোম মানে এক সেট ক্রোমোজোম মানে 23টি, যাকে আমরা n বলতেছি। ওকে, এখানে লেখা আছে n মানে একটি জিনোম, হ্যাপ্লয়েডে একটা n। ইউনিক ক্রোমোজোম কয়টা? এই যে 23টা মানে n। 2n মানে 2টি জিনোম এবং হচ্ছে ডিপ্লয়েড। ওকে, জিনোম মানে জিনের সমষ্টি, জিন প্লাস ওম, জিনের সমষ্টি। আর প্রোটিওম মানে হচ্ছে প্রোটিনের সমষ্টি। ঠিক আছে, ওকে। তো আমরা যে ছকটা বলছিলাম এই ছকটা এখন পাবো এখানে, খেয়াল করো। এই ছকটা আমাদের সবার খাতার মধ্যে নোট করা থাকতে হবে। কালকে আমি দিয়ে দিয়েছিলাম এই নোটগুলা, যারা করে ফেলছো ভালো, যারা করো নাই বাসায় করে ফেলবা। খেয়াল করো কি কি পড়তে হবে, মানে প্রত্যেকটা বিভাজন থেকে কিছু বেসিক তথ্য জানতে চাই সবসময়। যেমন এই বিভাজনটার অপর নাম কি? এই বিভাজনটা কীরকম হয়, মানে একবার হয় নাকি 2বার হয় না কীরকম হয়? এই বিভাজনটা কোথায় হয়? এই প্রশ্নগুলো খুবই বেসিক প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, প্রথম কথা, অ্যামাইটোসিস হচ্ছে অনুন্নত যত জীব আছে, অনুন্নত যত প্রাণী বা উদ্ভিদ আছে সেইখানে হবে। তার মানে এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। একটা কোষ থাকে অর্ধেক ভাগে ভাগ হয়ে যায়, এখান থেকে 2টা কোষ তৈরি হয়, কোনো মাঝখানে জটিল কোনো ধাপ নাই। তার মানে এটা হচ্ছে একটা সহজ সরল প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কেন? কারণ এখান থেকে 2n থেকে n এ পরিণত হয়, এটাকে সমীকরণিক বলা হয়। এখান থেকে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, বুঝতে পারছো কিনা? 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা এরকম কোষ হয়, তাই এটার নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। ওকে, বিভাজনটা কীরকম হয়? এটা সরাসরি বিভাজন হয়ে যায়, অর্ধেক থেকে ভাগ হয়ে যায়। আর মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়, তাই এটা সমান থাকে, 2n থেকে 2nই থাকে, কোনো চেঞ্জ হয় না, একবার করে হয়। মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা 2বার ভাগ হয়, এই জন্য সেটা অর্ধেক হয়ে যায়, 2n থেকে n হয়। ঠিক আছে, আমি এটা এভাবে মনে রাখতাম, দুনিয়া, আমি মনে রাখতাম এভাবে, দুনিয়া, দুনিয়া মানে কি? 2বার নিউক্লিয়াসের বিভাজন, এভাবে মনে রাখতাম আমি। কোথায় হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ, মাত্রই বললাম অ্যামাইটোসিস হবে অনুন্নত জীবগুলাতে। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ, আদি কোষ কি? ব্যাকটেরিয়া, তার মানে ব্যাকটেরিয়াতে হবে অনুন্নত। অ্যামিবা, ইস্ট, ইস্ট হচ্ছে ছত্রাক। তারপর দেখো নীলাভ সবুজ শৈবাল, সব অনুন্নত, যত অনুন্নত আছে এদের মধ্যে হচ্ছে অ্যামাইটোসিস। বীজের অ্যান্ডোস্পার্ম। আর এই যে এইটার মধ্যে একটু উন্নত জায়গা পাচ্ছি আমরা আলিম স্যারের এক্সট্রা ইনফোতে, যে মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থি এবং ভ্রূণের যে ঝিল্লি থাকে সেইখানেও কি অ্যামাইটোসিস ঘটতে পারে, আলিম স্যারের এক্সট্রা ইনফো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যদি জুম করি তাহলে এই যে দেখো মাইটোসিস কোথায় হয় বলা যাচ্ছে, দেখা যাচ্ছে মাইটোসিস হয় এমন জায়গায় যে জায়গায় বৃদ্ধির প্রয়োজন। যেখানে কি প্রয়োজন? বৃদ্ধির প্রয়োজন। অঙ্গ প্রত্যঙ্গ যদি বড় না হইতো, তুমি তো বড় হইতে পারতা না, তাহলে মাইটোসিস হবে এখানে। শাখা প্রশাখার শীর্ষ, গাছের শাখা প্রশাখা যদি না বাড়ে গাছ বড় হবে না, এখানে মাইটোসিস হবে। মূলের বর্ধিষ্ণু অঞ্চল, বর্ধিষ্ণু মানে কি? এটা বাড়তেছে,
কাণ্ড এবং ক্যাম্বিয়ামে, কাণ্ড যদি না বাড়ে মোটা হবে না গাছ, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে মাইটোসিস। মিওসিসের ক্ষেত্রে দেখো আমি এই চার্টটা তৈরি করে রাখছি যেটা আমি তোমাদের মাত্র পড়াইছি। উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস ঘটবে জনন মাতৃকোষে, রাইট, জনন মাতৃকোষে, এবং এটা অবশ্যই নিষেকের পূর্বে, অবশ্যই নিষেকের পূর্বে। কিভাবে দেখো তো আমি তোমাদের পড়াইছি কিনা, এই যে উন্নত জীবের ক্ষেত্রে নিষেকের পূর্বেই কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুটা তৈরি হয়, ঠিক কিনা? এরপরে শুক্রাণু আর ডিম্বাণু মিলে গিয়ে নিষেক করে, তাহলে নিষেকের পূর্বে হবে উন্নত যে উদ্ভিদগুলো আছে এখানে বা উন্নত যে জীবগুলো আছে এখানে মিওসিস হবে নিষেকের পূর্বে, এরপরে কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, তাই না? আর যেটা হচ্ছে অনুন্নত, এখানে কিন্তু নিষেকের পরে দেখো জাইগোট তৈরি হয়েছে, জাইগোটে গিয়ে হচ্ছে মিওসিস হয়েছে। আমার নিষেকের পরে, একটা হচ্ছে নিষেকের আগে, এটা হচ্ছে নিষেকের পরে। নিষেক মানে তো বুঝো শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হওয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে নিষেকের পূর্বে। ওকে, আশা করি পারবা সবাই, এই জিনিসটা এখানে লিখে রাখছি। আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে মাত্রই বললাম জাইগোটের ক্ষেত্রে হবে, জাইগোটের ক্ষেত্রে এবং নিষেকের পরে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো এই জিনিসটা? সবাই একটু জানা দাও এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এখন তাহলে আমরা একটু উপরে যাই, খুব বেশি পড়া যে বাকি আছে এখানে এমন না, খেয়াল করো। এই যে এখানে যে পড়াগুলো বলছে, অ্যামাইটোসিস হচ্ছে জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি ভাগ হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে, রাইট? হ্রাসমূলক, সমীকরণিক, প্রত্যক্ষ, সব কিন্তু পড়া হয়ে গেছে আমাদের এখানে। আচ্ছা, আমরা একটু আলিম স্যারের এক্সট্রা ইনফো পড়বো এখানে। আলিম স্যার একটা এক্সট্রা ইনফো খেয়াল করো। অ্যামাইটোসিস কোথায় সর্বপ্রথম আবিষ্কার করা হয়? বিজ্ঞানী রিমেক মুরগির ভ্রূণের আরবিসিতে অ্যামাইটোসিস লক্ষ্য করেন। এটা একটু জেনে রাখবা, এক্সট্রা ইনফো, এছাড়া কিছু লাগবে না এখানে। দেখো এই জিনিসগুলো পড়া হয়ে গেছে আমাদের। অ্যামাইটোসিসের ক্ষেত্রে কোথায় হয়, ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, আমরা কিন্তু দেখছি এগুলো, রাইট? ওকে, মাইটোসিসের ক্ষেত্রে দেখো আমাদের শুরুর পড়াটা কিন্তু হয়ে গেছে, যে জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। মানে মাইটোসিস হচ্ছে জীবদেহ গঠন করতেছে, যেখানে বৃদ্ধি প্রয়োজন সেখানে মাইটোসিস হচ্ছে। ওকে, এটা নিয়ে সমস্যা নেই। মাইটোসিসের ক্ষেত্রে বললাম নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। তো নিউক্লিয়াসের বিভাজনের একটা নাম আছে, এর নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস। প্রশ্ন হচ্ছে ক্যারিও কেন? এই ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, বুঝো কিন্তু, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোপ্লাজমের যে বিভাজনটা এর নাম হচ্ছে সহজ সাইটোকাইনেসিস। এইটিকে পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? তাহলে এখানে দেখো নিউক্লিয়াস ও ক্রোমোজোম দুইটাই কি একবার করে বিভাজিত হয়, একবার করে বিভাজিত হয়, তাই ক্রোমোজোম সংখ্যা কি সেম থাকে, 2n থেকে 2nই থাকে, 2n থেকে 2nই থাকে। ওকে, এই জিনিসটা গেল। এইখানে একটু বিজ্ঞানীর নাম তোমাকে পড়তে হবে। দেখো বিজ্ঞানী শ্লাইখার এই যে মাইটোসিস এর নাম দিছিল ক্যারিওকাইনেসিস। তো আমি এটা মনে রাখতাম শাক দিয়ে, কি দিয়ে? শাক, শাক খাই না আমরা, লাল শাক, পুঁই শাক, এই শাক দিয়ে মনে রাখতাম। সাথে হচ্ছে শ্লাইখার, ক দিয়ে হচ্ছে ক্যারিওকাইনেসিস। প্রশ্ন আসে ক্যারিওকাইনেসিস নামকরণ কে করেন? শ্লাইখার। পরবর্তীতে ওই যে ফ্লেমিং, যেই ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কার করছিল, সামুদ্রিক স্যালামেন্ডার মানে ট্রিটোরাস ম্যাকুলোসার মধ্যে আবিষ্কার করছিল, সেই ফ্লেমিং আইসা মাইটোসিস নামকরণ করছে। তার মানে ফ্লেমিং আসলেই এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ, তাই না? কোষ বিভাজন আবিষ্কার করছে উনি, মাইটোসিসের নামকরণও করছে উনি, তাই না? ওকে, গেল আমাদের। মাইটোসিস কোথায় ঘটে অলরেডি কিন্তু পড়া হয়ে গেছে, এই ছকটার মধ্যে কিন্তু আমরা পড়ে ফেলছি। ওকে, দেখো এখানে আমরা কিছু বিজ্ঞানী নাম একসাথে করে দিচ্ছি তোমাদের পড়ার সুবিধার্থে। ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন লক্ষ্য করেন, মাইটোসিস নামকরণ করেন। শ্লাইখার নিউক্লিয়াসের বিভাজন লক্ষ্য করেন এবং হচ্ছে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন। শাক দিয়ে মনে রাখতাম। হাওয়ার্ড ও প্যালকের পর আমরা এখন পাবো যিনি কিনা কোষ বিভাজন প্রস্তাব করেন, ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে কোষ চক্র প্রস্তাব করেন। কোষ চক্র ও ইন্টারফেজে চলে যাব। তো কোষ চক্র মানে কি? একটা কোষ মাইটোসিস কোষ বিভাজনে যাওয়ার পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করে, মানে ধুম করে যে বিভাজন হয়ে যাবে বিষয়টা এরকম না, একটা জটিল পদ্ধতি। এই জন্য সে কিছু প্রস্তুতির মধ্যে দিয়ে যায়। যেমন তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, ধুম করে তো আর তোমরা হলে ঢুকে যাবা না, তোমরা 1 বছর প্রিপারেশন নিবা, পরীক্ষা দিবা, ক্লাস করবা, তারপরে গিয়ে হচ্ছে হলে ঢুকবা। এরকমভাবে একটা নির্দিষ্ট প্রিপারেশন ফেজের মধ্য দিয়ে এই যে আমাদের মাইটোসিসের যে কোষগুলো এগুলো যায়, এরপর সে হচ্ছে বিভাজন ফেজে যায়। এই সবগুলো প্রস্তুতি এবং বিভাজন একসাথে মিলে হচ্ছে
কোষ চক্র। তো এই কোষ চক্র প্রস্তাব পরে হচ্ছে হাওয়ার্ড ও পেলক। ওকে, আমাদের গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে যে এই যে আমাদের দেহের কোষ, কতগুলা কোষ আসলে আছে। 10⁻14 বা 100 ট্রিলিয়ন, মাঝে মাঝে অপশনে থাকে 10⁻14 ট্রিলিয়ন, এটা কিন্তু সত্য না, বুঝো। কিন্তু 10⁻14 মানে 100 ট্রিলিয়ন। যেমন 10⁻2 মানে হচ্ছে 100, 10⁻3 মানে হচ্ছে 1000, এরকম 10⁻14 মানে হচ্ছে 100 ট্রিলিয়ন। যদি কখনো বলে 10⁻14 ট্রিলিয়ন, এটা কিন্তু ভুল। আচ্ছা, গেল। তো আমরা বললাম মাত্রই যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, যেই জায়গাগুলো বৃদ্ধির প্রয়োজন। তো এখানে কিছু কোষের নাম আছে যেগুলা দ্রুত বিভাজিত হওয়া প্রয়োজন। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে হাত পা কি দ্রুত বিভাজিত হয় না, তেমনভাবে উদ্ভিদগুলোর ক্ষেত্রেও কিন্তু এদের যে মূল, কাণ্ডের শীর্ষ দ্রুত বিভাজিত হয় যাতে বড় হয় উদ্ভিদটা। এবং ভ্রূণকোষ মানে কি, বাচ্চা অবস্থা থেকে বড় অবস্থায় যাওয়া, তাই না, এগুলো দ্রুত বিভাজিত হয়। আবার কিছু কোষ আছে যেগুলো কোনো সময় বিভাজিত হয় না, যেমন আমাদের আরবিসি কোষ কখনো বিভাজিত হয় না। এরপর হচ্ছে দেখো পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, স্থায়ী মানে কি, এটা আর বিভাজিত হবে না, এগুলার কখনো বিভাজিত হয় না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এই যে কোষ চক্র দেখতেছো, কোষ চক্রের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে বিভাজন পর্যায়, আর একটা হচ্ছে প্রস্তুতি পর্যায়। আমরা যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে মাত্র 1 ঘন্টা থাকি, বাকি সময় কি করি, প্রিপারেশন নেই। একইভাবে দেখো 90 থেকে 95% সময় জুড়েই সে প্রস্তুতি নিচ্ছে, মাত্র 5 থেকে 10% সময়ে সে বিভাজন সম্পন্ন করতেছে। যেমনভাবে তোমার পরীক্ষা হবে 1 ঘন্টা, বাট তুমি পড়তেছো সারা বছর ধরে। প্রস্তুতি দশাটা সবসময় কি হয়, বড় হয়। প্রস্তুতি দশাটা সবসময় কি হয়, বড় হয়। 11টার কথা আবার কে বললো? 11টার কথা কখন বলা হয়েছে? গত দিনই তো বলে দেওয়া হয়েছে 8টার সময় কোষ বিভাজন ক্লাস হবে, তাই না? 11টার কথা কখনই বলা হয়নি। আচ্ছা, খেয়াল করো, প্রস্তুতি কি হয়, সবসময় কি বেশি সময় নিয়ে হয়। তো এইখানে যে পড়াগুলো আছে এগুলো আমরা সামারি করে নিয়ে আসছি। আমরা সামারি থেকে আগে পড়বো, তারপর আবার বইয়ে ফেরত আসবো। খেয়াল করো, এই যে আমরা ইন্টারফেস বা প্রস্তুতি দশা বলতেছি, এই প্রস্তুতির সময় যে নিউক্লিয়াসটা থাকে তাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। মানে এটা কি এখনো ম্যাচিউরড না, ম্যাচিউরড নিউক্লিয়াস বলতে পারো তুমি। তো এই যে 3টি উপপর্যায়ে এটা ভাগ করা যায়, গ্যাপ 1, গ্যাপ 2 এবং হচ্ছে এস। ঠিক আছে, এই 3টা দশা একটু সিরিয়ালি পড়তে হবে, বুঝো। কিন্তু গ্যাপ 1 প্রথম, এরপরে হচ্ছে এস দশা, এরপর হচ্ছে গ্যাপ 2 দশা, তারপর হচ্ছে মাইটোসিস। এখন তুমি বলতে পারো যেই কোষটা গ্যাপ 1-এ প্রবেশ করবে সে এখনো বাচ্চা, সে আস্তে আস্তে এর সাথে পরিচয় হবে, তারপর সে আস্তে আস্তে বিভাজনের দিকে যাবে, বুঝো। কিন্তু তাহলে সে হচ্ছে মাত্র বিভাজনে প্রস্তুতি নিচ্ছে। একটা স্টুডেন্ট যখন মাত্র কলেজ লাইফে প্রবেশ করে, সে কি করে, বইগুলোর সাথে পরিচিত হয়। একইভাবে একটা কোষ যখন বিভাজন গ্যাপ 1 দশায় প্রবেশ করতেছে, তার সাইক্লিন নামক কিছু প্রোটিন তৈরি হয়। কেন? এটাকে উদ্দীপিত করার জন্য, যেন সে আরো সামনে আগাইতে পারে। এরপর দেখো সিডিকে মানে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এইটাও হচ্ছে তোমার এই গ্যাপ 1 দশায় নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো কিনা? আরএনএ ডিএনএ রেপ্লিকেশনের উপাদানগুলো তৈরি হয়, এটা একটু বুঝাই। গ্যাপ 1-এর পরের দশার নাম কি, খেয়াল করো তো। গ্যাপ 1-এর পরের দশার নাম কি, এস দশা। এস মানে সিনথেসিস বা তৈরি করা। এখানে ডিএনএ তৈরি হয় বা ডিএনএ সিনথেসিস হয়। আচ্ছা, তুমি যদি পিকনিকে যাও বা পরীক্ষা দিতে যাও, পরীক্ষায় যে জিনিসগুলো লাগবে বা পিকনিকে যে জিনিসগুলো লাগবে, এটা কি আগের রাতে গুছায় রাখো না, যেন সকালবেলা তাড়াহুড়া না লাগে? তার মানে ডিএনএ তৈরি হওয়ার জন্য যা যা লাগবে সব কোথায় তৈরি হবে, আগের রাতে, মানে গ্যাপ 1 দশায়। ডিএনএ তৈরি হওয়ার জন্য, এস দশায় ডিএনএ তৈরি হওয়ার জন্য যা যা জিনিস তোমার দরকার, এটা কি আগের দশায় তৈরি হবে, তাই না? এই যে দেখো, এটাই লিখছে এখানে, আরএনএ ডিএনএ রেপ্লিকেশনের উপাদানগুলো কোথায় তৈরি হয়, গ্যাপ 1 দশায় তৈরি হয়। আমার কথা বুঝতে পারছো কিনা? ওকে, টাইম নিয়ে আসতেছি, টাইম নিয়ে ট্রিক আছে, আলাদা ট্রিক দিব। এস দশা নিয়ে মাত্রই বললাম, এখানে এস মানে সিনথেসিস বা তৈরি হওয়া, তাহলে ডিএনএ সিনথেসিস হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দুইটা মিলেই নাম হয় ক্রোমোজোম, বুঝতে পারছো? ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম মানে হচ্ছে
ক্রোমোজোম মানে হচ্ছে এই দুইটা, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে গ্যাপ 2 দশা, বুঝো কিন্তু গ্যাপ 2 মানে কি, তার অনেকটুকু সময় কিন্তু পার হয়ে গেছে, সে এখন ম্যাচিউরড। এই জন্য দেখো এইখানে গ্যাপ 2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগে। আমার কথাটা বুঝছো কিনা, কথাটা বুঝছো কিনা? গ্যাপ 2 দশায় সে কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, এখন সে গ্যাপ 1 পার করে আসছে, সেখানে সাইক্লিন ছিল, তারপর তার ডিএনএ তৈরি হয়েছে, এখন সে কিন্তু অনেকটাই ম্যাচিউর। তো সে যদি এখন আমাদের মাইটোসিস দশায় প্রবেশ করতে চায়, তার কি লাগবে? ম্যাচুরেশন প্রমোটর ফ্যাক্টর লাগবে, ঠিক আছে। ম্যাচুরেশনটা বুঝতে পারছো আশা করি। এখন খেয়াল করো, ডিএনএ অলরেডি তৈরি হয়ে গেছে, তার মানে বাকি যে অঙ্গাণুগুলো এখন তৈরি হবে, বুঝো কিন্তু। যদি গ্যাপ, আমি যদি প্রশ্ন করি মাইক্রোটিউবিউল পদার্থ সংশ্লেষণ হয় কোথায়, এস দশা তো হবে না, কারণ এস দশা শুধুমাত্র ডিএনএ তৈরির জন্য। আগে ডিএনএ তৈরি হবে নাকি আগে এগুলো তৈরি হবে, কোনটা বেশি দরকার? ডিএনএ সব কিছু কি নিয়ন্ত্রণ করে, সব কিছু বহন করে তথ্য, তার মানে মাইক্রোটিউবিউলটা কিন্তু ডিএনএ তৈরি হওয়ার পরে তৈরি হবে, কারণ ডিএনএটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কথাটা বুঝতে পারছো কিনা? খুবই বেসিক পড়া। বিভাজনের জন্য প্রয়োজনীয় অ্যাটিপি তৈরি হয়, বুঝছো কিন্তু। ডিএনএ যদি না থাকে তথ্যগুলো বহন করবে কে? তাহলে আগে ডিএনএ, তারপরে বাকিগুলা। কথা ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এখন আমরা হচ্ছে একটু টাইম নিয়ে পড়াশোনা করি, প্লাস এখানে কিছু ছক দিছি আমি তোমাদের পড়া সহজ করার জন্য। দ্রুত বিভাজিত হয় কোনগুলা? ভ্রূণকোষ, মূল ও কাণ্ডের শীর্ষ, যেগুলো দ্রুত বিভাজনের প্রয়োজন, এবং কখনোই বিভাজিত হয় না পেশিকোষ, লাল রক্তকোষ, স্নায়ুকোষ, স্থায়ীকোষ, পলাশ দিয়ে মনে রাখতে পারো। টাইম নিয়ে একটু দেখাই তোমাদের, টাইম নিয়ে একটু দেখো। প্রথম কথা হচ্ছে কোষ চক্র এম ফেজ, কোষ চক্র এম ফেজ মূল বিভাজন দশা, তার মানে এইখানে সময় সবচেয়ে কম, 5 to 10%, এটা নিয়ে সমস্যা নেই। ইন্টারফেজ যেটা মূল যে বিভাজন দশা বাদে, মানে প্রস্তুতি দশা যেটা, এখানে হচ্ছে 90 থেকে 95%। ওকে, সিরিয়ালটা মনে আছে? গ্যাপ 1 এস, গ্যাপ 2। এখন খেয়াল করো তুমি কেমনে সাজাবা, 30, 40, 50, এই 30টা এখানে বসাবা। 30 আর 40-এর মধ্যে গ্যাপ কত? 10। 30 আর 50-এর মধ্যে গ্যাপ কত? 20। শেষ। যারা বুঝো নাই আবার খেয়াল করো, যারা বুঝো নাই আবার খেয়াল করো। 30, 40, 50, এই 30টা এখানে বসাবা। 30 আর 40-এর মধ্যে গ্যাপ কত? 10। 30 আর 50-এর মধ্যে গ্যাপ কত? 20। শেষ। ওকে, বুঝতে পারছো বাচ্চারা? ক্লিয়ার? এটা গ্যাপ 1 এস আর গ্যাপ 2, এই তিনটার টাইম মনে থাকবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না। কোষ বিভাজনের উদ্দীপনা নিয়ে তোমরা ম্যাক্সিমাম সময় প্যাচ খাও, আমি দেখছি পোলা বাইরের মধ্যে প্যাচ খায়। তো এই জন্য কী করছি, এই কোষ বিভাজনের উদ্দীপনা থেকে একটা ছক করে ফেলছি। খেয়াল করো, কিছু আছে বাহ্যিক উদ্দীপনা দেয়, যেমন তোমার বাসা থেকে তোমাকে বলতেছে তুই যদি ডাক্তার না হোস তাহলে আমরা অনেক কষ্ট পাবো, ভালো মতো পড়াশোনা কর। বাইরে থেকে তোমাকে প্রেশার দিচ্ছে, এটাকে বলা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তোমার মনের মধ্যে যদি কখনো কোনো প্রেশার আসে যে না আমাকে ভালো মতো পড়তেই হবে, আমাকে ভালো করতেই হবে, সবার জন্য আমাকে ভালো করতে হবে, তোমার মনের ভিতরে আসছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনার অভ্যন্তরীণ উদ্দীপনা আশা করি বুঝতে পারছো। তো দেখো বাহ্যিক উদ্দীপনার মধ্যে একটা নাম আছে জিএফ, বাস্তবের সাথে মিল করতে পারো। জিএফ মনে করো বলতেছে তার বিএফকে যে তুমি যদি বিসিএস ক্যাডার না হও আমার বাসায় তো মেনে নিবে না, তার মানে তোমাকে বিসিএস ক্যাডার হতেই হবে। তাহলে এই যে জিএফ, সে কিন্তু একটা বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে যে তুমি বিসিএস ক্যাডার হও, একটা উদ্দীপনা দিচ্ছে। বাস্তব জীবনের সাথে কিন্তু এই জিএফটা মিলে যায়। এই জিএফ মানে বায়োলজিতে গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। এই অনুচক্রিকা ও ডাব্লিউবিসি মানে অনুচক্রিকার সাথে শ্বেতরক্তকণিকাগুলো এই গ্রোথ ফ্যাক্টরগুলো তৈরি করে আসলে, ঠিক আছে। ওকে, হরমোনগুলোও দেখা যায় বাহ্যিক উদ্দীপনা দেয়, যেমন অ্যারিথ্রোপয়েটিন। এই অ্যারিথ্রোপয়েটিন কিডনিতে তৈরি হয়, বোন মেরোতে কাজ করে। সে কি করে? সে হচ্ছে আরবিসি সংখ্যা বৃদ্ধি করে, বুঝো কিন্তু। বোন মেরোতে তৈরি হয়, কিডনিতে তৈরি হয়, কিন্তু কাজ করে বোন মেরোতে মানে অস্থিমজ্জাতে, অস্থিমজ্জাতে, এবং তার কাজ কি? আরবিসির সংখ্যা বৃদ্ধি করা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই পার্টটা।
সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এটা কোন ধাপে আছে মনে আছে? গ্যাপ 1 ধাপে। এবং এটা হচ্ছে সাইক্লিন প্রোটিন এবং সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কি প্রক্রিয়া তোমার এটা বোঝার দরকার নেই, জাস্ট এটা বুঝো সিডিকে অভ্যন্তরীণ উদ্দীপনা এবং এটা হচ্ছে কি গ্যাপ 1 দশায়। ঠিক আছে, ওকে ওকে। যারা লেখা বুঝো না, যদি কখনো বুঝতে অসুবিধা হয়, আমার মুখের কথাগুলো শুনলেও কিন্তু এই লেখাগুলো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রত্যেকটা কথাই বলে দিচ্ছি তোমাদের। ওকে, এখন হচ্ছে কিছু এক্সট্রা ইনফো সহ সময় মানে টাইম। দেখো স্তন্যপায়ীদের ক্ষেত্রে বলা আছে এস দশা মানে ডিএনএ তৈরি হওয়ার যে দশাটা, এইখানে 7 ঘন্টার মতো সময় লাগে, আজিবুর স্যারের বই লেখা আছে। আবার বলা আছে এই যে এম ফেজে স্তন্যপায়ীদের ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে বিষয়টা একদম সিম্পল না? প্রস্তুতি দশার সময়টা কিন্তু আসলেই বেশি। দেখো এস দশাতেই 7 ঘন্টা, গ্যাপ 1 গ্যাপ 2 তো এখনো বাকি। আর দেখো মাইটোসিস মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, তোমাদের পরীক্ষার যে সময়টা যেটা বলছিলাম 1 ঘন্টা পরীক্ষা হয়। আর ইকোলাই যে ব্যাকটেরিয়া, এইখানে এই যে এমফেস 20 থেকে 30 মিনিট সময় লাগে, আলিম স্যারের বইয়ে লেখা আছে। তাহলে এই টাইমগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিছি। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ পাবা। এই যে ক্লাসটা দেখতেছো, এই ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, অলরেডি দেওয়া আছে। তুমি যে বায়োলজি গ্রুপে ঢুকো, অলরেডি দেওয়া আছে। এই যে দেখো এই পড়াগুলো কিন্তু মাত্রই পড়লাম। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট সময় লাগে, তাই না? ওকে, দেখো এখানে যা যা ছিল, সিডিকে, সাইক্লিন, জিএফ মানে গ্রোথ ফ্যাক্টর, বোন মেরো কোথায় কাজ করে, কোথা থেকে নিঃসৃত হয়, ইন্টারফেজের মধ্যে গ্যাপ 1 পড়াইছি কিনা, গ্যাপ 1-এ কী কী হয়, এস দশা এবং হচ্ছে গ্যাপ 2-তে কী কী হয় সব বলে দিচ্ছি। আচ্ছা, সাইক্লিন 4 ধরনের আছে, এই জাস্ট 4 প্রকার সাইক্লিনের নাম জেনে রাখবা, এ বি ডি ই। ঠিক আছে, সি কিন্তু নাই এখানে, এটা মাথায় রাখবা। আচ্ছা ওকে, এই পড়াগুলো তো আমরা দেখলাম, আশা করি এগুলো পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, এই পার্টটায় আসো। এই যে কোষ চক্র, এটা নিয়ন্ত্রণ করে বেশ কিছু ফ্যাক্টর। এই নিয়ন্ত্রণে কোনো ঝামেলা হইলে ক্যান্সার হইতে পারে। মানে কোষ চক্রের নিয়ন্ত্রণ হারানো মানে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হারানো, মাইটোসিসের নিয়ন্ত্রণ হারানো। সেই ক্ষেত্রে কোষটা উল্টাপাল্টাভাবে বিভাজিত হয় এবং কোষগুলো এরকম ফুলে যায়, যাকে আমরা বলি টিউমার বা ক্যান্সার। ওকে, প্রথম কথা, সাইক্লিন সিডিকে যৌগ যেটা, এটা একদম ইজি। সাইক্লিন সিডিকে আমরা অলরেডি পড়ে আসছি গ্যাপ 1 দশায়। এটা কি করে? কোষ চক্রের অভ্যন্তরে বা অভ্যন্তরীণ যে কি করে, অভ্যন্তরীণ হচ্ছে নিয়ন্ত্রণ করে বা হচ্ছে কি বলে স্টিমুলেট করে, তাই না? আর যেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বা জিএফ, সেটা হচ্ছে আর হরমোনগুলো বাহ্যিক উদ্দীপনা দেয়। এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় আর সেগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দেয়। ওকে ওকে, এটা পড়া শেষ। আরেকটা আছে সাইক্লিন সিডিকের সাথে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মনে আছে? এটা কোন ধাপে কাজ করে? এটা কাজ করে গ্যাপ 2 দশায়। কোন দশায় কাজ করে? গ্যাপ 2 দশায়। তার মানে এখান থেকেই কিন্তু নির্দেশ হচ্ছে যে কোষ চক্র শুরু হবে কিনা, ঠিক কিনা? কারণ দেখো এরপরেই মাইটোসিস দশা, এরপরে কিন্তু মাইটোসিস দশা, তার মানে এখান থেকে নির্দেশ করা হচ্ছে যে কোষ চক্র শুরু হবে কিনা। এই দুইটা একটু গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে P53 প্রোটিন, একটা হচ্ছে P27 প্রোটিন। P53 প্রোটিনটা কি করে? কোষগুলোকে বিভাজন থেকে দূরে রাখে, কোষগুলোকে বিভাজন থেকে দূরে রাখে। যদি কখনো এই P53 প্রোটিনটা নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখনই তোমার হচ্ছে কোষগুলো মৃত্যু হইতে পারে। এজন্য বলা আছে যে P53 প্রোটিন অ্যাপোপ্টোসিস ক্রিয়ায় কোষের মৃত্যু ঘটায়। অ্যাপোপ্টোসিস মানে কি, নেক্রোসিস মানে কি, একটু পরেই পাবা, এখানে সমস্যা নেই। জাস্ট এটা বুঝো যে এটা যদি ঝামেলা হয় তাহলে কোষের মৃত্যু ঘটতে পারে। আরেকটা আছে P27 প্রোটিন, এই P53 এর মতোই। এইটা হচ্ছে মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী, যেটা আলিম স্যারের অনুশীলনীতে পর্যন্ত আছে। তার মানে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা কিন্তু আলিম স্যার, এটা কিন্তু আলিম স্যারের অংশ, বুঝতে পারছো? ওকে, এ পড়াটুকু গেল। এইটুকু জাস্ট রিডিং দিবা, এখানে এক্সট্রা কোনো পড়া নাই। এই টাইমটা কিন্তু পড়ায় দিছি, 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু পড়ায় দিছি। খেয়াল করো এই ছকটা, খেয়াল করো, পড়ায় দিই ছকটা। ইন্টারফেস মানে হচ্ছে বিভাজন দশা, বিভাজনের মধ্যে প্রস্তুতি, বিভাজনের মধ্যে প্রস্তুতি। আর এমফেজ হচ্ছে মূল মাইটোসিস বা বিভাজন যেটা বলতেছি আমরা। তার মানে এটা হচ্ছে প্রস্তুতি দশা, এটা হচ্ছে বিভাজন দশা।
90 থেকে 95% মাত্রই বললাম সময়ের কথা, 5 to 10%। 4 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এখানে বংশগতীয় বস্তু হিসেবে থাকে ক্রোমাটিন, আর এখানে থাকে হচ্ছে ক্রোমোজোম। দুইটার পার্থক্যটা একটু দেখাই, ক্রোমাটিন আর ক্রোমোজোমের পার্থক্যটা একটু দেখাই। ক্রোমাটিন হচ্ছে অনুন্নত, ক্রোমাটিন হচ্ছে অনুন্নত, কিরকম? এরকম সুতার মতো থাকে, এটা হচ্ছে ক্রোমাটিন বলতে পারো। যদি সহজ সরল চিত্র দেখতে চাও তাহলে এরকম দেখানো যাবে, এটা হচ্ছে ক্রোমাটিন, একদম চিকন সুতা, টিন, এই যে টিন দেখতেছো, টিন মানে হচ্ছে সুতা। আর যেটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে উন্নত, এইটা হচ্ছে ক্রোমোজোম। বুঝতে পারছো কই এইটা কই এইটা? তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অনুন্নত। তাহলে ইন্টারফেস দশায় কি অনুন্নতটা থাকবে, ইন্টারফেস দশায় কি থাকবে? অনুন্নত থাকবে। আর এটা হচ্ছে উন্নত, এটা কোথায় থাকবে? এটা হচ্ছে মাইটোটিক ফেজে থাকবে। শেষ, এ পারাটা পারবা ইনশাল্লাহ। ওকে, আমরা এখন ঢুকতেছি মাইটোসিসের মধ্যে। মাইটোসিসের দুইটা বিভাজনের কথাই বলছিলাম, মাইটোসিসের দুইটা বিভাজনের কথাই বলছিলাম। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিসটা মূলত মূল মাইটোসিস, যেটার আন্ডারে 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা হচ্ছে মূল মাইটোসিস। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে কি কি পড়তে হবে শুধু সেগুলাই জানবো, শুধুমাত্র সেগুলাই পড়বো যেগুলো পড়তে হবে। এবং এই ক্লাস করার পরে তোমাদের গাইডলাইন গ্রুপটা চেক দিবা, গাইডলাইন গ্রুপের মধ্যে একটা ফ্ল্যাশ কার্ড পাবা, আমার নিজের তৈরি করা ফ্ল্যাশ কার্ড। মাইটোসিস এবং মিওসিসের উপর 2টা ফ্ল্যাশ কার্ড সিরিজ আছে আমার। এই ফ্ল্যাশ কার্ডগুলো পড়লে বারবার রিভিশন দিলে আশা করি আরো ক্লিয়ার হবে। চলো, প্রোফেজ, প্রো মানে হচ্ছে আগে, আদ্য পর্যায়, এটা শুরুর পর্যায়। তো ক্রোমোজোমগুলোর মধ্যে কি হয়, আস্তে আস্তে শুরুর দিকে পানির বিয়োজন হইতে শুরু করে। তো তুমি কখনো খেয়াল করছো কিনা, একটা বালতির মধ্যে মনে করো তোমার একটা মগ ডুবায় রাখছো বা কয়েন ডুবায় রাখছো পানির ভিতরে, তো পানির ভিতরে দেখলে কিন্তু ঝাপসা লাগে, লাগে না? খোলা চোখে দেখলে যেমন ক্লিয়ার দেখা যায়, পানির ভিতরে কি তো ক্লিয়ার দেখা যায়? দেখা যায় না। তার মানে যত বেশি তুমি পানিটা বের করে দিবা তত বেশি কি স্পষ্ট হবে, এই জিনিসটা এখানে হয়। প্রোফেজ থেকে শুরু হয় পানি বিয়োজন বা জল বিয়োজন, জল বিয়োজন হইতে 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 মেটাফেজ মানে 3 নম্বর ধাপে গিয়ে সবচেয়ে বেশি জল বিয়োজন হয় এবং সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যায়। তাহলে জল বিয়োজনটা শুরু হয় কোথায়? প্রোফেজ ধাপে। তাহলে জল বিয়োজন শুরু হইল, এবং এইটার মধ্যে যেহেতু সব কিছু শুরু হয়, মনে রাখবা প্রোফেজে মোটামুটি সব কিছুই শুরু হয়। আমি যদি বলি স্পিন্ডল তন্তু সৃষ্টি শুরু হয় কোথায়? প্রোফেজে। নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয় কোথায়? প্রোফেজে। তার মানে যেহেতু এখানে সব কিছুই শুরু হচ্ছে, এটা একটু দীর্ঘ পর্যায়, একটু দীর্ঘস্থায়ী, সময়টা বেশি লাগে। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা যাব প্রোমেটাফেজে। প্রোমেটাফেজ হচ্ছে দ্বিতীয় পর্যায়। এখানে ক্রোমোজোমগুলো একটু নড়াচড়া করে, তাই একটু নাচতেছে মনে হয়। তো এই প্রো থেকে জানবা প্রো ড্যান্সার, প্রো থেকে জানবা প্রো ড্যান্সার। প্রো ড্যান্সার মানে কি? অনেক ভালো নাচে। তাহলে এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্যের ধাপ। আর এখানে সময় অনেক কম লাগে, স্বল্পস্থায়ী পর্যায়। এইখানে স্পিন্ডল তন্তুটা সৃষ্টি হয়ে যায় সম্পূর্ণভাবে। তাহলে সৃষ্টি শুরু হয় কোথায়? প্রোফেজে। হয়ে যায় কোথায়? প্রোমেটাফেজে। সেম ধরনের একটা তথ্য আমরা পাবো হচ্ছে, সেম ধরনের একটা তথ্য আমরা পাবো হচ্ছে নিউক্লিয়াসের যে এনভেলপ, এইটা বিলুপ্ত হয় কখন? কিছু কনফিউশন আমাদের সবার মনেই থাকে। আমরা যদি বইয়ের লাইনটা একবার দেখে আসি, চলো সবাই বইয়ের লাইনটা গোল্লা দাও, বইয়ের লাইনে আসো সবাই। প্রোফেজে দেখো তো কি বলছে, সবাই একটু দেখো। নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। প্রোফেজে কি বলছে? নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। প্রোমেটাফেজে দেখো তো কি বলছে?
প্রোমেটাফেজে বলছে এই যে আমাদের নিউক্লিয়াসের যে এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়। তাহলে বিলুপ্ত হয়ে গেছে কখন? হয়ে গেছে কখন? প্রোমেটাফেজে। মেটাফেজে গেলে তুমি দেখবা কি বলা আছে, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত থাকে, তার মানে এখানে থাকেই না, আগের ধাপেই বিলুপ্ত হয়ে গেছে, এখানে কিছু থাকেই না, বিলুপ্ত থাকে, এখানে কোনো অংশ পাওয়া যায় না। ক্লিয়ার? তাহলে আমি তোমাকে এখন বলি, যদি দেখো প্রশ্ন করছে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় কোন ধাপে, অপশনে প্রোমেটাফেজ থাকলে সেটাই আনসার। অপশনে প্রোমেটাফেজ নাই, অপশনে প্রোমেটাফেজ নাই, প্রোফেজ আছে কিনা দেখবা, প্রোফেজ যদি থাকে প্রোফেজ আনসার, অপশনে প্রোফেজ নাই, মেটাফেজ আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? অপশনে প্রোমেটাফেজ থাকলে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ নাই দেখবা প্রোফেজ আছে কিনা, প্রোফেজ নাই, আনসার হবে মেটাফেজ। ঠিক আছে, বুঝতে পারছো? পারবা ইনশাআল্লাহ। আর যদি বলে বিলুপ্ত থাকে কোন ধাপে, তখন তুমি আনসার করবা মেটাফেজ। ওকে, পারবো ইনশাআল্লাহ। এই যে দেখতেছো আমাদের হচ্ছে, এটা হচ্ছে স্পিন্ডল তন্তু। আমরা যেমন পৃথিবীর ক্ষেত্রে এটাকে কি বলতাম মনে আছে, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়াইছি। এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল। তাহলে এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বিষুব। ঠিক আছে, এই বিষুব থেকে মেরু অঞ্চলের দিকে ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো, এগুলো যাত্রা শুরু করে। ক্রোমাটিডগুলো কি করে? যাত্রা শুরু করে, যেটাকে আমরা বলতেছি অ্যানাফেজ বা গতি পর্যায়। এটার মধ্যে আসবো আমরা, আগে মেটাফেজটা ক্লিয়ার করি। মেটাফেজে সব কিছু দেখবা যে মেটা মেটা রিলেটেড, মেটা কাটা এই রিলেটেড। তো মনে রাখবা এইভাবে, মেটা মানে কাটা, মেটা মানে হচ্ছে কাটা, মানে এইখানে ক্রোমোজোমটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবে। দেখাচ্ছি, মেটাফেজে মেটাকাইনেসিস দেখা যায়। মেটা মানে মোটা, মেটা মানে মোটা, মাত্রই বলছিলাম যে পানিটা যত বেশি চলে যাবে তত বেশি স্পষ্ট দেখা যাবে এবং দৃশ্যমান হবে। দেখো সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি স্পষ্ট এবং খাটাও দেখা যায়, মানে স্পষ্ট দেখা যায়। সুপার কয়েলিং হয়, কয়েলিং মানে কি? পেঁচানো। কয়েল দেখো না, কয়েল কেমন পেঁচানো থাকে, মশার কয়েল। সুপার কয়েলিং মানে হচ্ছে পেঁচানো, এই ধাপে এটা পেঁচানো থাকে। আর লাস্টে সেন্ট্রোমিয়ারটা বিভক্তি হয়ে যায় বা কেটে যায়, যাকে আমরা বলতেছি মেটা মানে কাটা। সেন্ট্রোমিয়ারটা বিভক্তি হয়ে যায়, যাকে আমরা বলতেছি মেটা মানে কাটা, মেটা মানে কাটা। ওকে, এরপরে আমরা চলে যাব অ্যানাফেজ ধাপে, এরপরে আমরা চলে যাব অ্যানাফেজ ধাপে। খেয়াল করবা, অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। এখানে ক্রোমোজোমগুলো VLJI, VLJI এই শেপের দেখা যায়। এগুলা মেরুমুখী চলনে অংশগ্রহণ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেরুমুখী চলনে অংশগ্রহণ করে। বিষয় হচ্ছে এরকম, এটা স্পিন্ডল তন্তু হয়। তাহলে এইটা যদি হয় আমাদের সেন্ট্রোমিয়ার, এটা যদি হয় বাহু, সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকে, বাহুদ্বয় পিছনের দিকে থাকে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় পশ্চাৎগামী বা অনুগামী, মেরুর দিকে চলতে শুরু করে। তখন তাদের বিভিন্ন শেপ দেখা যায়, যেমন এটা এল এর মতো দেখা যায়, এটাকে ভি এর মতো দেখা যায়, VLJI। ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে সাবমেটাসেন্ট্রিক, জে মানে অ্যাক্রোসেন্ট্রিক, আই মানে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক সিরিয়ালি, মেটাসেন্ট্রিক মুখস্থ করো, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মুখস্থ রাখবা। ওকে, টেল মানে লেজ, তাহলে সবার শেষে থাকবে। আর টেলোফেজে কি, আবার নতুন করে জলযোজন শুরু হয়। জল যেগুলো বিয়োজন হয়েছিল এগুলো নতুন করে কি অ্যাড হওয়া শুরু হয়। ওকে, এই পর্যন্ত যা কিছু পড়াইছি সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। নোট করো সবাই, সবাই খাতা নাও। হ্যাঁ, কনফিউশন 1 নাম্বার পেস লাগে তোমাদের যে অপত্য ক্রোমাটিড, অপত্য ক্রোমাটিড কোন ধাপে, 1 নাম্বার। 2 নাম্বার তোমরা পেস লাগাও অপত্য সেন্ট্রোমিয়ার। অপত্য মানে কি বুঝাচ্ছি, আগে নোট করো। হ্যাঁ, বইয়ের কোনার মধ্যে নোট করলে ভালো হয়, খাতার মধ্যে নোট করতে পারো। অপত্য সেন্ট্রোমিয়ার। 3 নাম্বার হচ্ছে অপত্য ক্রোমোজোম,
অপত্য ক্রোমোজোম। 4 নাম্বার হচ্ছে অপত্য নিউক্লিয়াস। ঠিক আছে, অপত্য নিউক্লিয়াস। এই 4টা গুরুত্বপূর্ণ। অপত্য ক্রোমাটিড মানে হচ্ছে ক্রোমাটিডে বিভক্ত হওয়া। তো এটা হচ্ছে প্রথম যেটা প্রোফেজ ধাপে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফেজ ধাপে। অপত্য সেন্ট্রোমিয়ার যেটা দেখতেছো, সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হওয়া, এটা হচ্ছে মেটাফেজ ধাপে। এটা হচ্ছে মেটাফেজ ধাপে। এবং অপত্য ক্রোমোজোম যেটা, মানে ওই যে ক্রোমোজোমগুলো যে 2 দিকে চলে যাচ্ছে, মেরুমুখী হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ। আর যেটা হচ্ছে অপত্য নিউক্লিয়াস, লাস্টের টেলোফেজ, নিউক্লিয়াসটা ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে লাস্টেরটা। আশা করি বুঝতে পারছো এই ধাপগুলা মানে কি। অপত্য মানে নতুন একটা জিনিস তৈরি হওয়া, একটা ভাগ হয়ে আরেকটা তৈরি হওয়া। অপত্য মানে কি? নতুন একটা তৈরি হওয়া। অপত্য সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার ভাগ হওয়া, মেটাফেজ। ক্রোমাটিড মানে হচ্ছে ক্রোমাটিড ভাগ হওয়া, প্রোফেজ। অপত্য ক্রোমোজোম মানে হচ্ছে ক্রোমোজোম তৈরি হওয়া, অ্যানাফেজ, মেরুমুখী চলন। আর অপত্য নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াসে বিভক্ত হওয়া, টেলোফেজ। ঠিক আছে, ওকে, এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি অনেকটাই পড়া শেষ। আমরা চলে যাব হচ্ছে এই পড়াটার মধ্যে। সাইটোকাইনেসিস মানে কি মনে আছে? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। তো একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজম বিভাজনটা হয়ে যায়। এই যে নিউক্লিয়াসটা ভাগ হয়ে 2 ভাগ হইল, এরপর মাঝখান দিয়ে সাইটোপ্লাজমটাও বিভাজিত হয়ে যায়, যার ফলে 2টা কোষ তৈরি হয়। এখন যদি এমন হয় এরকম একটা কোষ যেখানে কন্টিনিউয়াসলি নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে বাট সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না, তার মানে আমি কি বলবো? যে এই কোষটার মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস হয়ে গেছে। যদি এখান থেকে এমনি এমনি ভাগ হইতো তাহলে আমি বলতাম যে এইটা একটা কোষ, এইটা একটা কোষ। বাট এই অংশটা দেখো ভাগ হয় নাই, তার মানে কি? বহু নিউক্লিয়াস। এই যে যদি এমন হয় সাইটোকাইনেসিস হচ্ছে না, ক্যারিওকাইনেসিস চলতেছে, মানে নিউক্লিয়াসের বিভাজন চলতেছে, তখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার সৃষ্টি হয়, যাকে আমরা বলতেছি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি এরকম মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফল। ডাবের পানি, নট ডাব। ঠিক আছে, ডাবের পানি বলতে হবে, ডাব বললে কিন্তু আবার ভুল হবে। ওকে, তো এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, এটাকে উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, আর প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। পথে প্রাণী কোষ, পথে হচ্ছে প্লাজমোডিয়াম। তোমরা কি কেউ বলতে পারবা বহু নিউক্লিয়াস বিশিষ্ট পেশি কোষকে আসলে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট পেশি কোষ, এটাকে কি বলা হয়? তোমরা দেখি কমেন্ট করতে পারো কিনা, না পারলে আমি বলে দিব, আগে তোমরা চেষ্টা করো। এই যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এটা একটু পার্থক্য আমরা দেখব। ক্যারিওকাইনেসিস মানে ওই যে প্রোফেজ, প্রোমাটাফেজ, মেটাফেজ এগুলো, তার মানে এটা হচ্ছে জটিল এবং দীর্ঘ পর্যায়। আর সাইটোকাইনেসিস মানে জাস্ট সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাওয়া, তো এটা হচ্ছে সরল একটা পদ্ধতি, তাই না? এখানে নিউক্লিয়াসের বিভাজন হয়, এখানে সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই যে ক্যারিওকাইনেসিস, এখানে 5টি দশা দেখা যায়: প্রোফেজ, প্রোমাটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আর এখানে কোনো দশা টশা নাই। এখানে নিউক্লিয়াসটা ভাগ হয়ে 2টা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়, আর এখানে হচ্ছে সমান 2টা কোষ তৈরি হয়। এখানে নিউক্লিয়াসের সংখ্যা বাড়ে, এখানে কোষের সংখ্যা বাড়ে। জাস্ট এই পড়াগুলো পড়লেই ডান। ঠিক আছে, এই মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব একসাথে পড়ব, এখানে পড়বো না। মাইটোসিস এবং মিওসিসের গুরুত্বটা পার্থক্য আকারে পড়ব। ঠিক আছে, ওকে, সামনে আছে এটা। আমরা চলে আসছি অনিয়ন্ত্রিত মাইটোসিস টপিকে। অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে কি? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 2টা কোষ, 2টা থেকে 4টা কোষ তৈরি হচ্ছে। যদি এইটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, দেখা যাবে 1টা থেকে 5টা, 5টা থেকে 10টা, 10টা থেকে 50টা, এইরকম হয়ে যাবে। এরকম হইলে কি হবে? কোষগুলো যেমন সুন্দর করে তৈরি হচ্ছে এরকম হবে না, ফুলে যাবে, টিউমার হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন। তো এরকম অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় নিওপ্লাসিয়া। আলিম স্যারের বই অনুসারে কি বলতেছি আমরা? নেওপ্লাসিয়া। কারণ কি অনিয়ন্ত্রিত কেন হয়? P53 কথা বলছিলাম। এই P53 যদি ক্ষতিগ্রস্ত হয়, P53 প্রোটিন যেটা, তাহলে হচ্ছে এই অনিয়ন্ত্রিত মাইটোসিস হতে পারে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে P53 প্রোটিনটার কাজ কি? এই P53 প্রোটিনটা
কোষকে বিভাজন থেকে বিরত রাখে। যদি এটা নষ্ট হয়ে যায়, যদি এটা ডিফেক্টিভ হয়ে যায়, ডিফেক্টিভ মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কোষচক্র তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এইটা কোষচক্র বন্ধ করে দেয়। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় কোষটা মৃত্যু হয়। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? আরেকটা আছে P27 প্রোটিন, যা অলরেডি তোমাকে পড়ায় দিয়ে আসছি। সাইক্লিন সিডিকেও পড়াইছি, সাইক্লিন এমপিএফও পড়াইছি, আলিম স্যারের বই থেকে পড়াইছি এটা, যে এটা হচ্ছে নির্দেশ প্রদান করে কোষচক্র শুরু করার, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। রাইট, ওকে। এই যে দেখো, যদি অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় তখন কি হইতে পারে? হইতে পারে টিউমার ও ক্যান্সার সৃষ্টি। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে যদি দেহের বিভিন্ন জায়গায় এই টিউমারটা ছড়ায় যায় তাকে বলা হয় ম্যালিগন্যান্ট নিউপ্লাসিয়া, আলিম স্যারের তথ্য অনুসারে। ঠিক আছে, ওকে। বিনাইন নিউপ্লাসিয়া যদি হয় তখন ক্যান্সার হবে, আর ম্যালিগন্যান্ট হলে জাস্ট ছড়ায় যাবে। ঠিক আছে, এখানে কিছু ওয়ার্ড সম্পর্কে আমরা আইডিয়া দিব। অনকোজেনেসিস, অনকোজিন, মিউটাজিন, মেটাস্টেসিস, কার্সিনোজেনিক, এই তথ্যগুলো আমরা দেখব। তো দেখো, অনকো মানে হচ্ছে ক্যান্সার, অনকো মানে হচ্ছে ক্যান্সার। জেন মানে হচ্ছে জেনারেট করা বা তৈরি হওয়া, জেন মানে হচ্ছে জেনারেট করা বা হচ্ছে তৈরি করা। সিস মানে হচ্ছে প্রক্রিয়া, তার মানে ক্যান্সার সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে অনকোজেনেসিস, মানে টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। টিউমার সৃষ্টি হওয়া মানে ক্যান্সার সৃষ্টি হওয়া। অনকোজিন, খেয়াল করো, এটা এক ধরনের জিন। কেমন জিন? যা কিনা ক্যান্সার সৃষ্টি করে। তো যেই জিন ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী, ক্যান্সার সৃষ্টি হওয়া মানে কি? কোষচক্রটা নষ্ট হয়ে যাওয়া। তাহলে কোষচক্র বিনষ্টকারী জিনকে বলা হয় অনকোজিন। এই যে মিউটাজেন, জেন মানে কি? তৈরি করা, জেন মানে কি? তৈরি করা। এই যে যেই সকল পদার্থ, জেন মানে কি? তৈরি করা, মনে আছে? যেই সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে উৎসাহিত দেয় তার নাম হচ্ছে মিউটাজেন। তাহলে ক্যান্সার সৃষ্টি করতে বা তৈরি করতে উৎসাহ দিচ্ছে তার নাম হচ্ছে মিউটাজেন। কিছু পদার্থ আছে যারা কিনা ক্যান্সার তৈরি করে। এই যে কার্সিনো, কার্সিনো মানে ক্যান্সার, কার্সিনো, অঙ্ক, এগুলো মানে হচ্ছে ক্যান্সার। যেই সকল পদার্থ, এই যে ইক মানে যাচ্ছে যে, ইক মানে হচ্ছে যে, যেমন মাইটোটিক, যে কোষ মাইটোসিস বিভাজন হয় তার নাম মাইটোটিক সেল। যেই কোষে মিওসিস কোষ বিভাজন হয় তার নাম হচ্ছে মিওটিক সেল। তাহলে লাস্টে যদি দেখো যে ইক লেখা, ইক মানে হচ্ছে কি? যে। তাহলে যে পদার্থ ক্যান্সার সৃষ্টি করে, জেন মানে তৈরি করা, যেই পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তার নাম হচ্ছে কার্সিনোজেনিক। মেটাস্টেসিস মানে ছড়িয়ে যাওয়া। তাহলে দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। ইজি, শব্দার্থগুলো ইজি। কোষের মৃত্যু দুই ধরনের আছে, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো মনে রাখবা, নেক্রোসিস মানে হচ্ছে নিউট্রিশন রিলেটেড। নেক্রোসিস নিউট্রিশন মিলে না? নেক্রোসিস নিউট্রিশন, নেক্রোসিস নিউট্রিশন, তার মানে নিউট্রিশন মানে পুষ্টি। পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায়, বিষক্রিয়ায় যদি কোনো কোষ মারা যায়, বিষক্রিয়া মানে কি? খাবার, কোনো একটা খাদ্যদ্রব্যের মাধ্যমে যদি কোষ মারা যায় তার নাম হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস মানে কোষের পূর্ব নির্ধারিত, মানে আল্লাহ আগে থেকেই ঠিক করে দিছে, আল্লাহ আগে থেকেই ঠিক করে দিছে এই কোষটা মারা যাবে। কিভাবে? এই দেখো, আমার হাতের আঙ্গুল পাঁচটা আঙ্গুল কিন্তু জন্মের সময় লাগানো ছিল। তো আল্লাহ কি করছে? আল্লাহ আগে থেকে বলে দিচ্ছে যে এই মাঝখানের কোষগুলা মারা যাবে, পরে আঙ্গুলটা এরকম প্রসারিত হবে। তো মাঝখানের কোষগুলা কোন পদ্ধতিতে মারা যাচ্ছে? অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায়। বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত প্রোগ্রামড ডেথ, আগে থেকেই নিয়ন্ত্রিত। মানুষের ভ্রূণাবস্থায় হাতের সকল আঙ্গুল পাতলা টিস্যু দিয়ে লাগানো থাকে, যা পরে বিলুপ্ত হয়ে 5টি আঙ্গুল পৃথক হয়। ঠিক আছে, এরকমভাবে যত ভ্রূণ অবস্থায় বা কোষগুলো যেভাবে মারা যায় এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর পুষ্টির অভাবে বা হচ্ছে বিষক্রিয়ায় যদি মারা যায় সেটা হবে কি? নেক্রোসিস। দেখো এই পর্যন্ত যা পড়াইছি ক্লিয়ার কিনা? আমরা এখন চলে আসছি মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে। ঠিক আছে, মিওসিস মানে হ্রাসমূলক কোষ বিভাজন। এখানে কিছু বিজ্ঞানীর নাম আছে দেখতে পাচ্ছ, এই বিজ্ঞানীর নামগুলো আমরা একসাথে পড়ে ফেলবো। খেয়াল করো, এই যে দেখো সবগুলা বিজ্ঞানীর নাম একসাথে আছে, মিওসিস রিলেটেড। প্রথম কথা, এই যে মিওসিসের সাথে রিলেটেড হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন কে? বেনেডিন ও হাউসার। তাহলে এই যে হাউসার হ্যাপ্লয়েড,
হাউস আর হ্যাপ্লয়েড। এরপর স্ট্রাসবুর্গার কি করছে, হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। তাহলে স্ট্রাস হ্রাস এভাবে মনে রাখবা। ফার্মার ও মুর হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করেন। তাহলে ফার্মারের মধ্যেও দেখবা ম আছে, মুরের মধ্যেও ম আছে, মতে হচ্ছে মিওসিস নামকরণ। বোভেরি কি করছে, গোলকৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করছে। ঠিক আছে, তাহলে বোভেরির বতে মনে রাখবা বল কেমন হয়, বল হচ্ছে গোল হয়। ফুটবল কি গোল না? তাহলে গোলকৃমির জননাঙ্গে লক্ষ্য করছে, বল মানে হচ্ছে বোভেরি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারবা। মুখস্থ না করে চাইলে তুমি এভাবে ট্রিক দিয়ে খুব ইজিলি পড়াগুলোকে সহজ করতে পারো। ঠিক আছে, আরেকটা আছে থমাস হান্ট মর্গান, সামনে আমরা পাবো। ক্রসিং ওভার সম্পর্কে উনি আইডিয়া দিচ্ছে। আচ্ছা, ওটা আসতেছি আমরা। আচ্ছা, মিওসিসের মধ্যে ঢুকলেই দেখতে পাবা ক্রোমোজোম মাত্র একবার, নিউক্লিয়াস দুইবার, অনেক কিছু বলা আছে যা আমরা ওই যে আগেই পড়ে আসছি। মিওসিস কোথায় হয় এই জিনিসটাও কিন্তু আমরা পড়ে আসছি। মিওসিস কোথায় হয় পড়ে আসছি। চলো আরেকটু এখান থেকে জানা যাক। মিওসিস 3 ধরনের আছে। একটা হচ্ছে গ্যামিটোজেনিক মিওসিস, স্পোরোজেনিক মিওসিস, জাইগোটিক মিওসিস। বুঝো কিন্তু গ্যামিটোজেনিক মিওসিস মানে কি, উন্নত প্রাণীতে গ্যামিট তৈরি হওয়ার যে মিওসিস, মনে আছে? জনন মাতৃকোষ যখন এইটাতে মিওসিস বিভাজন হয় তখন জনন কোষ বা গ্যামিট তৈরি হয়। তাহলে এই যে গ্যামিট সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, গ্যামিটোজেনিক মানে কি, তৈরি হওয়া, জেনারেট করা। গ্যামিটোজেনিক এটা কি, উন্নত প্রাণীতে হবে গ্যামিট তৈরি হচ্ছে কোথায়, মাতৃকোষের, জনন মাতৃকোষে যখন বিভাজনটা হচ্ছে। নিম্ন শ্রেণী কিছু উদ্ভিদে হইতে পারে, বাট এটা তেমন গুরুত্বপূর্ণ না, সকল উন্নত প্রাণীতে মনে রাখবা। স্পোরোজেনিক মানে হচ্ছে স্পোর তৈরি হওয়া। আমরা জানি মস এবং ফার্ন এরা মূলত স্পোর তৈরি করে। তো এদের ক্ষেত্রে কি স্পোর তৈরি হবে, অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে হবে, মানুষের ক্ষেত্রে হবে গ্যামিট, আর এদের ক্ষেত্রে হবে স্পোর। জাইগোটিক মিওসিস মানে জাইগোটে যখন মিওসিস হয়, মনে আছে কিনা? এই জিনিসটাও কিন্তু দেখাইছি, অনুন্নত যখন জীবের মধ্যে জাইগোটে মিওসিস কোষ বিভাজন হয় নিষেকের পরে। এই জিনিসটা এখানে লেখা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। মায়োসিসের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। দেখো, কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, 5টি উপর্যায়ে ভাগ করা হয়, ক্রোমোজোম সংখ্যা জোড়া বেঁধে বাইবেলেন সৃষ্টি করে, এমন অনেক কথা বলা আছে না? তুমি কিন্তু এগুলো এখন পড়লে কিছু বুঝবা না, আগে পড়া থাকলে বুঝবা, বাট এখন পড়লে কিন্তু বুঝবা না। বুঝার জন্য এই পার্টটা তোমাকে জানতে হবে, মানে এইখানে যে পড়াগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে, তখন গিয়ে তুমি বৈশিষ্ট্য পড়বা। তাইলে আগে অধ্যায়টা শেষ করে তারপরে তুমি বৈশিষ্ট্যের মধ্যে আসবা, তাদের পড়াগুলো বুঝতেছো। মিওসিস সেম মাইটোসিসের মতো ইন্টারফেস দশা থাকে, কিন্তু মাইটোসিসে মাত্র একটা দশা ছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এভাবে চলে গেছে। এইখানে 2টা হয়, মায়োসিস 1, মায়োসিস 2, এবং 2টা মায়োসিসের মাঝখানে যে দশা, বিরতি দশা বা বিশ্রাম দশা, তার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। ঠিক আছে, মূলত আমরা যে মায়োসিসকে হ্রাসমূলক বিভাজনটা বলি, এটা আসলে মায়োসিস 1, আর মায়োসিস 2টা মূলত মাইটোসিসেরই কপি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই মায়োসিস 1-এর মধ্যে প্রোমেটাফেজ বাদে বাকি সব কিছু আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেম 2-এর ক্ষেত্রেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কি নাই? প্রোমেটাফেজ নাই। আমরা মাইটোসিস পড়ার সময় বলছিলাম প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়, এইখানেও এটা সবচেয়ে দীর্ঘ পর্যায়। এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, ল্যাকটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। একটু পরে এদের কাহিনীগুলো বলবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই জিনিস পর্যন্ত ক্লিয়ার, এখান পর্যন্ত যা বলছি। এখন আমরা প্রোফেজ 1-এর যে 5টা ধাপ, এই ধাপের পড়াগুলো দেখব। প্রোফেজ 1-এর যে 5টা ধাপ, এই ধাপের পড়াগুলো দেখব। আমরা একটা গল্পের মতো পরিচয়, একটা গল্পের মতো পড়ব। তো যে কোনো আমরা সম্পর্কের মধ্যে, মনে করো 2টা ছেলে, একটা ছেলে আর মেয়ের মধ্যে বিয়ে হবে। কি হবে? তাদের মধ্যে বিয়ে হবে। তো বিয়ের আগে তারা কি করে? দেখা সাক্ষাৎ করে। দেখা সাক্ষাৎ করার সময় একজন আরেকজনের জন্য ফুলের তোড়া নিয়ে যায়। বিয়ের শুরুতে কি করে? ফুলের তোড়া নিয়ে যায়। আচ্ছা, ভালো কথা। এরপর তাদের হচ্ছে একটা কাপল, আমরা যখন দেখি যে কোনো
জোড়া যাচ্ছে তাকে আমরা কি বলি, তারা হচ্ছে কাপল, তাই না? তখন তারা কি করে, আস্তে আস্তে যখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় তারা একসাথে জোড়া বাঁধে, যাকে আমরা বলি হচ্ছে কাপল। এই বাইভ্যালেন্টটা হচ্ছে কাপল। আর তারা যেই প্রক্রিয়ায় কাপল হয় তার নাম হচ্ছে বিয়ে। এই বিয়ে মানে হচ্ছে সিনেপসিস। সিনেপসিস, সিস হচ্ছে একটা প্রক্রিয়া, সিস হচ্ছে একটা প্রক্রিয়া, জোড়া বাঁধার যে প্রক্রিয়া তার নাম সিনেপসিস। এই সিস মানে মাইটোসিস, মিওসিস, সিস মানে কি প্রক্রিয়া, তাহলে সিনেপসিস হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? বিয়ের প্রক্রিয়া, মানে জোড়া বাঁধার প্রক্রিয়া। আর এই জোড়াটাকে মানে কাপড়টাকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট। ওকে, এরপর তাদের মধ্যে বিয়ে শাদী হওয়ার পরে বাচ্চা কাচ্চা হবে। বাচ্চা কাচ্চা হওয়া মানে কি? ক্রসিং ওভার হওয়া। হঠাৎ করে দেখা গেল তাদের মধ্যে আর মতের মিল নাই, তারা ঝগড়া করা শুরু করলো। ঝগড়া করা মানে কি? একজন এই দিকে আর একজন ওই দিকে, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স মানে কি? ডিপ্লোটিন মানে হচ্ছে প্রান্তীয়করণ, দুইজন দুই দিকে চলে গেছে। তাহলে সিরিয়াল যদি আবার বলি, প্রথমে তারা হচ্ছে দেখা সাক্ষাৎ করতে গেছে, ফুলের তোড়া নিয়ে গেছে, তাহলে বুকে দশা দেখা যায় প্রথম দশায় ল্যাপটোটিনে। 2 নাম্বার যেটা জাইগোটিন, জাইগোস মানে জোড়া লাগা, তো তারা হচ্ছে জোড়া লাগে বিয়ের মাধ্যমে। বিয়ের যে প্রসেস বা জোড়া লাগা যে প্রসেস তার নাম হচ্ছে সিনেপসিস। আর কাপড়টাকে বা জোড়াটাকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট। এরপর তারা বিয়ে শাদী করলো, বাচ্চা কাচ্চা হয়, তার নাম হচ্ছে সিনেপসিস। নাম হচ্ছে কায়াজমা বা হচ্ছে ক্রসিং ওভার। আর এরপর তাদের মধ্যে মিলে না, তারা ডিভোর্স নিয়ে নেয়, ডিভোর্স মানে ডিপ্লোটিন। ঠিক আছে, এই হচ্ছে 4টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসে। এছাড়া কিছু পড়া আছে, যেমন ক্রোমোমিয়ার দেখা যায় কোথায়? ক্রোমোমিয়ার মানে কি? ছোট 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 দানা। ক্রোমোমিয়ার হচ্ছে ছোট 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 দানা। মজার বিষয়, এই ক্রোমোমিয়ার দেখা যায় হচ্ছে ল্যাপটোটিন দশায়, বাট স্পষ্ট হয় প্যাকাইটিন দশায়। সবাই লিখে রাখো, স্পষ্ট হয় প্যাকাইটিন দশায়। প্যাকাইটিন দশায়, বুঝো কিন্তু বিষয়টা। ল্যাপটোটিন দশায় ক্রোমোমিয়ার দেখা যায়, কিন্তু ক্রোমোমিয়ার স্পষ্ট দেখা যায় প্যাকাইটিন। ঠিক যেমন ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো, মোটা ও স্পষ্ট দেখা গেছিল 3 নাম্বার ধাপে, মেটাফেজে। একইভাবে এই যে ক্রোমোমিয়ারগুলো স্পষ্ট হয় 3 নাম্বার ধাপ বা প্যাকাইটিন ধাপে। আমাদের প্রথম অধ্যায়ে লেখা আছে, কোষের গঠন অধ্যায়ে লেখা আছে এটা। ওকে, তো এই পড়াগুলো পড়লেই এখানে একটু খেয়াল করো। প্যাকাইটিনের ক্ষেত্রে কি হয়? টেট্রাড দশা দেখা যায়। দুইটা মোট 4টা ক্রোমাটিড থাকে, তাই এটা টেট্রাড। টেট্রা মানে 4। আর এখানে কায়াজমা সৃষ্টি হয়, এক্স আকৃতি কায়াজমা সৃষ্টি হয় এবং ক্রসিং ওভার হয়। ঠিক আছে, এর হচ্ছে আমাদের প্যাকাইটিনের। প্যাকাইটিনের কতে মনে রাখবা? কায়াজমা। প্যাকাইটিনের কতে মনে রাখবা? ক্রসিং ওভার। ওকে, পারবো ইনশাল্লাহ সবাই। এই যে মেটাফেজ মনে আছে কিনা? মাইটোসিসের মেটাফেজে আমরা দেখছিলাম যে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়, অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়। এরপরে অ্যানাফেজে গিয়ে ক্রোমোজোমগুলা দুই দিকে যাওয়া শুরু করে, মেরু দিকে যাওয়া শুরু করে। কিন্তু মায়োসিসের ক্ষেত্রে মেটাফেজ 1-এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে কোথায় হবে? মেটাফেজ 2-তে হবে। ইজি, মেটাফেজ 2-তে হবে। অ্যানাফেজ 1-এর মধ্যে এখানে দেখো, এই যে এখানেও দেখো VLJI। ঠিক আছে, VLJI ওই যে মেটাফেজে যেমন দেখছিলাম সেম এখানেও VLJI। ওকে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় দেখো? মেটাফেজ 1-এ কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছে না, মেটাফেজ 2-তে হচ্ছে। ওকে, এই জিনিসটার সাথে মাইটোসিসের আমরা একটা পার্থক্য দেখতে পাই, এই জিনিসটা মাথায় রাখবা। আর এখানে আরেকটা পড়া আছে যে ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে যে n হয়, আমরা বারবার যে বলি মাইটোসিস মানে হ্রাসমূলক বিভাজন, 2n থেকে n হয়। এটা আসলে কোথায় হয়? 1 নম্বরে অবশ্যই, কারণ 1 নাম্বারটাকে আমরা হ্রাসমূলক বলতেছিলাম আর 2 নাম্বারটাকে আমরা বলতেছিলাম মাইটোসিসের অনুরূপ। তাহলে এই যে 2n থেকে n হয় আসলে কোন দশায়? অ্যানাফেজ 1-এ। ঠিক আছে, 2n থেকে n হয় কোন দশায়? অ্যানাফেজ 1-এ। এগুলো সব মার্ক করে রাখবা। এছাড়া তেমন এখানে প্রশ্ন করবে না তোমাকে। ইন্টারকাইনেসিস মানে হচ্ছে সাইটোকাইনেসিস 1, মানে মাঝখানে, মানে মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মাঝখানে যে দশাটা। এখানে খেয়াল করো, ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি হয় না। ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি হয় না, তাহলে কোথায় হয়? ওই যে শুরুতে ইন্টারফেজে। তাহলে মনে রাখবা, ইন্টারকাইনেসিসে ডিএনএ অনুরূপ সৃষ্টি হয় না। এখানে কি কি তৈরি হয়? এখানে আরএনএ এবং প্রোটিন তৈরি হয়। ওকে, এছাড়া আর এখানে কিছু লাগবে না। এই যে দেখো মায়োসিস এবং মাইটোসিসের যেই
প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশার যে পার্থক্যগুলো, এগুলো কিন্তু আলিম স্যারের বই থেকে আমি পড়ায় রাখছি, অলরেডি ক্লাস দেওয়া আছে, ওইটা অবশ্যই পড়বা। ছকটা পড়লে এই পার্থক্যগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর এই বইটুকু পড়তে হবে না। দৈহিক বৃদ্ধি, বংশ বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, আয়তন রক্ষা, ভারসাম্য রক্ষা, সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্ষয় পূরণ, স্থিতিশীলতা রক্ষা। তার মানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিওয়ার্ড এখানে মিল আছে। মাইটোসিসের ক্ষেত্রে চারটা কিওয়ার্ড মনে রাখ, তিনটা কিওয়ার্ড মনে রাখলে হয়ে যাচ্ছে। বৃদ্ধি, পূরণ, রক্ষা। বৃদ্ধি, পূরণ, রক্ষা, এই তিনটা দিয়ে মাইটোসিসের গুরুত্ব তুমি চিনতে পারবা। বাকি সবগুলা হচ্ছে মিওসিস। কথা বুঝতে পারছো কিনা? দেখো এখানে কিন্তু তুমি কোনোভাবে বৃদ্ধি, পূরণ আর রক্ষা পাবা না। রাখা আছে, রাখা আর রক্ষা কিন্তু এক না। তার মানে মাইটোসিসের মধ্যে তুমি কি পাবা? বৃদ্ধি, পূরণ, রক্ষা। আর মিওসিসের মধ্যে বাকি সব। পারবা ইনশাল্লাহ? সবাই একটু জানিয়ে দাও পারবা কি না। শর্টকাটে তুমি সবগুলো এখন রিডিং দিয়ে দেখো পারবা। শর্টকাটে রিডিং দিয়ে দেখো পারবা। আমরা এখন চলে যাব ক্রসিং ওভারে। ক্রসিং ওভার আসলে কি একটু বোঝার চেষ্টা করি, যদি একটু আগে বলছি আমি তোমাদের, তার একবার বলি। এই যে দেখো, এইটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে এগুলো হচ্ছে ক্রোমাটিড, এগুলো হচ্ছে ক্রোমাটিড। একই ক্রোমোজোমের মধ্যে যেগুলো থাকে এগুলো হচ্ছে সিস্টার ক্রোমাটিড, পাশাপাশি যেগুলো। আর ওই পাশের সাথে সম্পর্ক হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে কি? বোন একই মায়ের পেট থেকে আসে। তার মানে এই যে এইটা এবং এইটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, সাদা আর কালো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো খেয়াল করে দেখো, সাদা আর কালো কাছাকাছি আসছে, যার ফলে একটা এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়েছে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়েছে। একটু পরে সাদার অংশ কালোতে চলে আসবে, কালোর অংশ সাদাতে চলে যাবে। দেখো সাদার অংশ কালোতে চলে গেছে, কালোর অংশ সাদাতে চলে আসছে। এই যে অংশের বিনিময়, এর নাম হচ্ছে ক্রসিং ওভার। এই অংশের বিনিময়টাই হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কেন প্রয়োজন? বৈশিষ্ট্যটা মিক্স করানোর জন্য। বাবার কিছু বৈশিষ্ট্য দেখো না, অনেকেই বাবার মতো লম্বা, মায়ের মতো সুন্দর, তাই না? একটা জোকস মনে হয়েছে, জোকসটা একটু বলি। মানে এক লোক, তার দাদা ছিল কালো কিন্তু বড় লোক, কিন্তু তার দাদি ছিল সুন্দরী কিন্তু গরিব। তো তার দাদা দাদির বিয়ে হয়েছে, সেখান থেকে তার যে কাজিনরা দেখা গেছে কিছু হয়েছে সুন্দর এবং বড় লোক, আর সে হয়েছে গরিব এবং কালো। মানে সে তার দাদার থেকে কালোটা পাইছে আর দাদির থেকে গরিবিটা পাইছে। আর তার যারা কাজিন আছে, তার দাদার থেকে পাইছে বড় লোকটা আর দাদির থেকে পাইছে সুন্দরটা। সে দুই দিক দিয়ে ঠকছে। ঠিক আছে? ক্রসিং ওভারটা হচ্ছে বেশি এরকম যে বাবার কিছু বৈশিষ্ট্য মিক্স হবে, মায়ের কিছু বৈশিষ্ট্য মিক্স হবে। এটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে থমাস হান্ট মর্গান। সালটা অবশ্যই জানতে হবে, কত সালে নোবেল পাইছে উনি। 1933 সালে নোবেল পাইছে এবং উনি এটা ভুট্টা যে উদ্ভিদ আবিষ্কার করছিল। তোমাকে বলতে পারবা ভুট্টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি? তোমাকে বলতে পারবা ভুট্টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি? দেখি। আচ্ছা, একটা প্রশ্ন করছিলাম, তোমরা কেউ উত্তর দিতে পারো নাই, তাই আমি প্রশ্নটা আনসার দিয়ে দিচ্ছি। আলিম স্যারের তথ্য, বহু নিউক্লিয়াস থেকে। হ্যাঁ, প্রশ্ন করছিলাম, তোমরা আনসার করতে পারো নাই, তাই আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক। 2 নাম্বার, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। 3 নাম্বার, বহু নিউক্লিয়াস বিশিষ্ট পেশি কোষকে বলা হয় সিনসাইটিয়াম। আলিম স্যার, সিনসাইটিয়াম। ঠিক আছে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম, আর পেশি কোষকে বলা হয় সিনসাইটিয়াম। ওকে,
ক্রসিং ওভার থেকে প্রথমেই নন সিস্টার ক্রোমাটিড দুইটা একই স্থান বরাবর ভেঙে যায় এবং ভাঙার জন্য যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসে। এরপর তারা জোড়া লাগে এবং জোড়া লাগায় হচ্ছে লাইগেস এনজাইম, স্টার দিয়ে রাখো, ঠিক আছে। ক্রোমাটিডের অংশ বিনিময় হয়, কাজ শেষ এ পর্যন্তই। ক্রসিং ওভারের গুরুত্ব কতটুকু, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্রই বললাম অংশের বিনিময় হয়, তার মানে এখানে বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন হয় এবং নতুন বৈশিষ্ট্য হওয়া মানে অভিযোজন ক্ষমতা বেড়ে যাওয়া, ঠিক আছে, মানে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতাটা বেড়ে যায়। খেয়াল করে দেখো সকল পয়েন্ট সেম সেম কীভাবে, বৈশিষ্ট্যের পরিবর্তন, বৈচিত্র্য মানিত পরিবর্তন, উন্নত বৈশিষ্ট্য, বংশগতিতে পরিবর্তন, দেখতেছো কি না। তারপর দেখো এই যে ক্রোমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার ব্যবহৃত হয়, যা কিনা জিনের রেখাকার বিন্যাস প্রমাণ করে। অনেক সময় রেখাকারটাকে চেঞ্জ করে দিয়ে দেয় সর্পিল আকার, না কি হবে, রেখাকার বিন্যাস। বলতে পারে ক্রোমোজোম ম্যাপিংয়ে কি ব্যবহার করা হয়, ক্রসিং ওভার ব্যবহার করা হয়, ঠিক আছে। ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ধারণে ক্রসিং ওভার ব্যবহার করা হয়, ওকে, এটা মাথায় রাখবা। জেনেটিক ম্যাপ তৈরিতেও কি ক্রসিং ওভার। তো আমরা এখন হচ্ছে মিওসিস এবং মাইটোসিসের একটা বেসিক পার্থক্য দেখব। কোথায় হয় আমরা পড়ছি, মাইটোসিস মানে বৃদ্ধি, তার মানে দেহকোষ, আর মায়োসিস মানে জনন মাতৃকোষ। কয়টা তৈরি হয়, মাইটোসিস একটা থেকে দুইটা হয়, আর মিওসিস একটা থেকে কয়টা হয়, চারটা হয়। মাইটোসিস সবগুলো একবার একবার করে, তাই না, একবার করে, তাই এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়, আর এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, 2n থেকে n হয়। আচ্ছা, ইন্টারফেস পর্যায়ে এখানে তুলনামূলক দীর্ঘস্থায়ী, এখানে তুলনামূলক ক্ষণস্থায়ী, বাট দুই ধাপেই কিন্তু ডিএনএ তৈরি হয়। সিনেসিস ও বাইভ্যালেন্ট এখানে পাওয়া যায় না, এটা মিওসিসে পাওয়া যায়। সিনেসিস বাইভ্যালেন্ট হচ্ছে কোন দশায়, জাইগোটিন দশায়, প্রোফেজের জাইগোটিন দশায়। ক্রসিং ওভার এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় কোন দশায়, প্যাকাইটিন উপদশায়, ঠিক আছে। বিবর্তন ও যৌনক্রমের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু মিওসিসের সম্পর্ক আছে, কারণ এখানে ক্রসিং ওভার আছে, ঠিক আছে। ক্রোমোমিয়ার এখানে দেখা যাবে না, এখানে দেখা যাবে ল্যাপ্টোটিন দশায়, স্পষ্ট হবে প্যাকাইটিন দশায়। পর্যায় মধ্যক যে দশা, নিউক্লিয়াসের পর্যায় মধ্যক দশা দীর্ঘস্থায়ী, এখানে কি স্বল্পস্থায়ী, ওই যে আমরা যেই ইন্টারফেস বললাম সেরকম। সেন্ট্রোমিয়ার, এখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়, আর এখানে মেটাফেজ ধাপে, এখানে কি মেটাফেজ 1-এ হয় না, মেটাফেজ 2-তে হয়, মেটাফেজ 1-এ কিন্তু হবে না। ডেন রেপ্লিকেশন ইন্টারফেস দশায় সম্পন্ন হয়, আর এখানে মূলত ওই প্রোফেজটা লং, এই জন্য প্রোফেজের মধ্যে হয়, ঠিক আছে, ওকে। ইন্টারকাইনেসিসে কিন্তু হবে না, ওকে। নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন একবার করেই হবে, একটু আগে বলছি, আর এখানে নিউক্লিয়াস দুইবার, আমি এটা মনে রাখতাম দুনিয়া দিয়ে, রাইট, ওকে, ডান। ক্রোমোজোম এবং জিনের মধ্যে কিছু মিল আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড কোষে জোড়া হিসেবে থাকে, মানে 2n যেহেতু, আর জিন কি ডিপ্লয়েড কোষে দুটি অ্যালিলিক জিন হিসেবে থাকে, এটা জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়ে দেখবা। গ্যামিট সৃষ্টিকালে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া ভেঙে পৃথক গ্যামিটে যায়, এই জিনও কি জোড়া ভেঙে পৃথক গ্যামিটে যায়। গ্যামিট গঠনের সময় ক্রোমোজোম সমূহ স্বাধীনভাবে সঞ্চালিত হয়, এটাও সেম স্বাধীনভাবে সঞ্চালিত হয়। দুইটি গ্যামিটের মিলনের ফলে হোমোলোগাস ক্রোমোজোম পুনরায় জোড়া সৃষ্টি করে, এটাও সেম। মানে মোট কথা এদের মধ্যে কি বৈশিষ্ট্যগুলো সেম। এখান থেকে আরেকটা পড়া তুমি দেখতে পারো যে পেঁয়াজের মূলে ক্রোমোজোম সংখ্যা কত, 16টি। তো ক্রসিং ওভারের পড়াগুলো এখানে সামারি করা আছে, তুমি রিডিং পড়লে পারবা, এগুলো এই বই থেকে আমি পড়াই দিছি, সমস্যা নেই। পেঁয়াজের মূলে 16টা, এটা জেনে রাখবা। তো সকল বিজ্ঞানী আমি একসাথে এখানে সাজায় নিয়ে আসছি অধ্যায়ের শেষে, খেয়াল করো। স্লাইকার শাক দিয়ে মনে রাখবা, ক্যারিওকাইনেসিস নামকরণ, ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নামকরণ, ফার্মার ও মুর, এই যে ম দিয়া হচ্ছে মিওসিস নামকরণ, পড়াইছি এগুলা। প্রথম লক্ষ্যের মধ্যে দেখবা যে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন, রিমেক মুরগির ভ্রূণের আরবিসি কোষে অ্যামাইটোসিস লক্ষ্য করেন, বলছিলাম কি না। স্ট্রাসবার্গার রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। বেনেডিন ও হাউসার কি করেন, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন, তাহলে হ্যাপ্লয়েড হাউসার। বোভেরি বল মানে কি গোল, তাহলে বোভেরি হচ্ছে গোলকৃমি জননাঙ্গে মিওসিস আবিষ্কার করেন। মর্গান ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। হাওয়ার্ড ও পেল কোষচক্রের প্রস্তাব করেন। কিছু এক্সট্রা ইনফো, যেমন রুডলফ কোষ থেকে কোষের সৃষ্টি এই মতবাদটা দেন। তারপর হচ্ছে হান্ট সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন।
হার্ট অয়েল, ইস্ট কোষে কোষচক্রর জিন সন্ধান করেন, এগুলো লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্রেসবার্গার কী করেন, ক্রায়োকাইনেসিসকে 5 ধাপে ভাগ করেন, এগুলো লেস ইম্পর্টেন্ট। অধ্যায় শেষে কিছু দক্ষতা অর্জন কিছু প্রশ্ন আছে, 40 থেকে 50টা প্রশ্ন পাবা, এগুলো কিন্তু পড়ে ফেলবা, ঠিক আছে। এখানে 29টা প্রশ্ন আছে, এগুলো পড়ে ফেলবা। আশা করি অধ্যায়ের যে টপিকগুলো ছিল প্রথমেই তুমি অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিসের পার্থক্যের ছকটা পড়ে ফেলবা, একটা ক্লিয়ার কাট আইডিয়া হবে যে কোথায় হয়, কোনটা কিভাবে হয়, কোনটা কী। এরপর অ্যামাইটোসিসের লাইনগুলো, মাইটোসিসের ধাপগুলো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এবং এর যেই অনিয়ন্ত্রিত মাইটোসিসে কী কী হতে পারে, ঠিক আছে। এবং কোষচক্র, মাইটোসিসের ধাপগুলো এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস। মিওসিসে যাওয়ার পর প্রোফেজ 1-এর ধাপগুলো ভালো মতো পড়বা, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডাইগোনিসিস। এরপর হচ্ছে এদের যে গুরুত্ব, মাইটোসিস এবং মিওসিসের গুরুত্বগুলো, বৃদ্ধি, রক্ষা, পূরণ দিয়ে পড়ে ফেলবা। লাস্ট হচ্ছে ক্রসিং ওভার পড়বা, দেখবো অধ্যায় শেষ, ঠিক আছে। তো সব, হ্যাঁ, ভুট্টার বইটা অনেক কমেন্ট করছো, জি মেইস, ভেরি গুড। তো সবাই জানাও অধ্যায়টা বুঝছো কিনা, আমি যতটুকু বুঝাইছি, যতটুকু পড়াইছি আশা করি যথেষ্ট। এর বাইরেও আলিম স্যারের ক্লাসটা করতে হবে সবাইকে, ছকগুলো অন্তত পড়ার জন্য, ছকগুলো পড়ার জন্য। ভিতরে তথ্য তো আমি পড়াই দিলাম ক্লাসের মধ্যে, আলিম স্যারের বইয়ের ভিতরে যা যা তথ্য আছে সব আমি ক্লাসেই পড়াই দিছি। এগুলো না পড়াইলে ক্লাস আরও ডিউরেশন কমতো। তো তুমি ছকগুলো পড়ার জন্য অন্তত এক্সট্রা ইনফো ক্লাসগুলো করবা, বায়োলজি এক্সট্রা ইনফো ক্লাসে, বোটানি এক্সট্রা ইনফো গ্রুপে ক্লাসগুলো দেওয়া আছে। ওকে, আশা করি তোমার ক্লাসগুলো বুঝছো। ওকে, ভালো মতো পড়া বাসায়। আসসালামু আলাইকুম।